অর্গাননেও এটা সূত্রের লাস্টের দিকে সূত্রে বলা আছে যে হোমিওপ্যাথিক যথার্থ সদৃশ ওষুধ সেবনের পর রোগী আগে মানসিকভাবে প্রফুল্লতা অনুভব করবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওষুধ সুন্দরভাবে সাড়া দিয়েছে, অর্থাৎ এই রোগীটাকে সে সুস্থ করবে। তো অ্যাকিউট ডিজিজটাকে যখন আপনি ওষুধ নির্বাচন করে দিলেন তখন আগে রোগী মানসিকভাবে স্বস্তি বোধ করবে, তারপরে তার আঙ্গিক যে সিমটমগুলো সেটা দূর হবে। এরপরে যখন রোগী রোগে ভুগতে থাকে, রোগে ভুগতে ভুগতে তার যে শারীরিক লক্ষণগুলো এগুলো আস্তে আস্তে মন স্তরে চলে যায়। আপনি খেয়াল করলে দেখবেন যে চিকিৎসা ক্ষেত্রে যারা গ্যাস্ট্রিকের সমস্যার রোগী, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা, তাদের আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্যতার দিকে চলে যায়, টয়লেটটা ক্লিয়ারভাবে হয় না, তারপরে দেখা যায় আস্তে আস্তে মেজাজটা তার খিটখিটে হতে থাকে, যেটা নাক্সের পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখে থাকি। যখন আপনি ওই পেশেন্টটাকে নাক্স দিবেন তখন দেখবেন তার রাগটা আস্তে আস্তে কমতে থাকবে, স্বাভাবিকের দিকে চলে আসবে, তার কোষ্ঠকাঠিন্যতা কমতে থাকবে, তার গ্যাস্ট্রিকের সমস্যা কমতে থাকবে, যখন আপনি অ্যাকর্ডিং টু সিমটম মেডিসিন দিবেন, সেটা নাক্সি হোক, লাইকোই হোক, কার্বোভেজ হোক, চায়নাই হোক, যেটাই হোক, অ্যাকর্ডিং টু সিমটম যখন দিবেন তখন আগে আরোগ্যটা শুরু হবে মন স্তর থেকে, তারপরে আস্তে আস্তে যে আঙ্গিক লক্ষণগুলো সেই লক্ষণগুলো ধীরে ধীরে দূর হবে। মাইন্ড সিমটম যেটা সেটা গুরুত্বটা বেশি, মাইন্ডের গুরুত্বটা সবচাইতে বেশি, কিন্তু মাইন্ডই সব না। আপনি যদি তার আঙ্গিক লক্ষণ সবগুলার কনভার্ট হয়ে মাইন্ডের দিকে চলে যায়, মাইন্ড সিমটমের মধ্যে সকল কিছু টোটালিটি ফুটে উঠে, সেই লক্ষণটাকে আপনি অবশ্যই গুরুত্ব দিবেন। যে মাইন্ডের একটা লক্ষণের মধ্যে যদি টোটালিটি ফুটে ওঠে, কোনো কোনো সিমটম এমনও পাওয়া যায় সেই একটা লক্ষণই তার টোটালিটি কাভার করে, তাহলে ওই একটা লক্ষণকে প্রাধান্য দিয়ে আপনি ওষুধ দিতে পারেন, যদি তার টোটালিটি একটার মধ্যে লুকিয়ে থাকে। আর যদি টোটালিটি আঙ্গিকভাবে বিভিন্ন অঙ্গের মধ্যে লুকিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে টোটালিটি অফ সিমটম ভিত্তিক একটা ওষুধ দিতে হবে। সেই ওষুধ আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে যে রসালো ফল খেয়ে তার উদরাময় দেখা দিয়েছে, তাহলে তাকে আর্সেনিক দিতে হবে। রোগী আনারস খেয়ে দুধ খেয়েছিল বা দুধ খেয়ে আনারস খেয়েছিল, তারপর তাদের উদরাময় হয়েছে, তাহলে তাকে পডোফেলাম দিতে হবে। রোগী এরকম পেট ফেঁপে আছে, সমস্ত পেটে গ্যাস, রোগীর যা খাচ্ছে খাদ্যবস্তু আস্ত অবস্থায় যাইতেছে, তাহলে তাকে চায়না দিতে হবে। এই রকম নির্দিষ্ট যে একটা কারণে আরেকটা কারণ সংঘটিত হয়েছে, সেই কারণটা আগের যে কারণে হইলো সেই কারণটা আগে আপনাকে জানতে হবে। ওকে, ভালো লাগলো আলোচনা। আচ্ছা, অনেক কোয়েশ্চেন আছে, নেক্সট জি ক্লাসে আরো কোয়েশ্চেন করব, জি, অনেক বিরক্ত করব, না কারণ ঠিক আপনি আছে। কিন্তু উস্তাদ পাইছেন, আমরা কিন্তু আমাদের কিন্তু উস্তাদ নাই। ফ্যামিলি তো হোমিওপ্যাথি ডাক্তার টাক্তার কেউ নাই, নিজেই আসলে পড়াশোনার মানে আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, সো হ্যাঁ, আমার নিজের একটা ভালো লাগার উপলব্ধি থাকে এই জায়গাতে আসা, এবং আমি দেখছি যে আমার মার আচ্ছা একটা চিকিৎসা ম্যাজিক্যালি সেটা কিউর করছে। তারপর আচ্ছা থেকে হোমিওর প্রতি ইন্টারেস্ট। আমি যখন দেখি যে বাংলাদেশের মধ্যে যারা আসলে পিওর হোমিওপ্যাথি নিয়ে কথা বলে, বা এই কারণ আমরা তো সবার কাছ থেকে আসলে শিখতে পারি না, সেই ক্ষেত্রে আপনাকে আমি যখন দেখছি, সো এই জন্য খুবই ইন্টারেস্টেড। আমরা ভালো কিছু শিখবো, অনেক কোয়েশ্চেন করব, অনেক বিরক্ত করব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই দাদা। ওকে, ঠিক আচ্ছা, আছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। তার থেকে স্যার আরেকটা চাওয়া আছে আপনার কাছে। জি, স্যার আমাদের অর্গাননের সবকটা সূত্র আপনি কমপ্লিট করবেন। এটা পড়বো, এটা ইনশাআল্লাহ। প্রয়োজনে আরেকটা মাস আমরা বাড়তি চাই, তারপরে চেষ্টা করবেন একটু আমাদের সম্পূর্ণ অর্গাননটা শেষ করার। সেটা রব্বানি ভাই, এটা আমারও চাওয়া, জি। এটা আমারও চাওয়া, আপনিই পড়াবেন এটা। আচ্ছা, আমরা যেহেতু আগের ব্যাচে 104 পর্যন্ত পড়ানো হয়েছে, 105 থেকে যে 291 পর্যন্ত এটাও পড়বো। আমাদের যখন এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে, যারা যে দ্বিতীয় ব্যাচে আছে তাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন দুই ব্যাচ একত্র করে আমরা সেই কোর্সটা শুরু করবো ইনশাআল্লাহ। সেটাতে ক্রনিক ডিজিজ থাকবে, ম্যাট্রামেডিকা থাকবে, ম্যাট্রামেডিকার যে পলিক্রিস্ট মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো নিয়েও আলোচনা থাকবে ইনশাআল্লাহ। রাহিম সাহেব, আপনি অনুরোধ করলাম আপনি কোরআন তেলাওয়াত করুন প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আব্দুর রাহিম সাহেবকে সুন্দর পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি কথা আর দীর্ঘায়িত করব না, আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আমাদের সম্মানিত স্যার যদি রেডি থাকেন, স্যার ক্লাসটি শুরু করতে পারেন প্লিজ স্যার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পিওর হোমিওপ্যাথি লার্নিং অ্যান্ড চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের কোর্সের আজকে হচ্ছে প্রথম ক্লাস, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রথম ক্লাসের বিষয়বস্তু হচ্ছে হোমিওপ্যাথির মৌলিক ধারণা, অর্থাৎ আমরা এই হোমিওপ্যাথিটাকে বুঝতে হলে এর মৌলিকত্ব থেকে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আমরা সবাই একটি পেশায় আছি, অথবা কেউ আসতে চাচ্ছি এই পেশাতে, অথবা শিক্ষানবিশ অবস্থায় আছি, মানে শিখতে চাচ্ছি, যাতে আমরা ভালো একজন হোমিওপ্যাথ হতে পারি। সেই জন্য আমাদেরকে কি কি বিষয়ে জ্ঞান থাকতে হবে, কি কি বই পড়তে হবে, কি রকম মানুষ হতে হবে, এগুলো সকল বিষয় নিয়ে আমাদের কোর্সটা সাজানো। 16টা বিষয়বস্তু নিয়ে এই কোর্সের মডিউল তৈরি করা, অর্থাৎ একদম বেসিক লেভেলের। একজন শুরু থেকে কিভাবে স্টার্টিং করবেন এবং তাকে কিভাবে চলতে হবে সেই গাইডলাইন ভিত্তিক একটি 4 মাসের 32টা বা 33টা ক্লাসের একটা শর্ট কোর্স। সপ্তাহে 2টা করে ক্লাস হবে, রাত্রি 9টা থেকে 10টা অথবা 8:30 থেকে 10টা। নির্দিষ্ট করব টাইমটা হচ্ছে সবার সুবিধা অনুসারে, সেটা পরবর্তী ক্লাসের শেষে ইনশাল্লাহ আলোচনা করা হবে। আর আমরা সকলেই জানি হোমিওপ্যাথির আবিষ্কারক মহাত্মা হ্যানিম্যান, স্যামুয়েল হ্যানিম্যান। তিনি উচ্চমানের একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। তিনি যখন দেখলেন যে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাতে অনেক রোগগুলা সারে না, অথবা রোগগুলা জটিল হতে থাকে, সেই জন্য তিনি অনেক চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে তারপরে একটা ওষুধ নিয়ে গবেষণা করলেন। কোনটা? সিনকোনা, চায়না মেডিসিন যেটা। এই মেডিসিনটা নিয়ে গবেষণা করতে 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 হোমিওপ্যাথি আবিষ্কার করলেন, এবং প্রথমে যে বইটা লিখলেন সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। প্রথমে ম্যাটেরিয়া মেডিকেল লিখেননি, ক্রনিক ডিজিজ লিখেননি, রেপার্টরি লিখেননি, ফিলোসফি লিখেননি। প্রথমে যে বইটা লিখেছেন সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন, যেটা আমরা বর্তমানে পড়তেছি অর্গাননের 6ষ্ঠ সংস্করণ। এই সংস্করণটা আমরা এখন পড়তেছি। এইটা মহাত্মা হ্যানিম্যান লিখেছেন। এই অর্গাননটা আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। এই অর্গানন যদি আমরা বুঝতে পারি, পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ মহাত্মা হ্যানিম্যানের যে দেখানো হোমিওপ্যাথি, সেই হোমিওপ্যাথিতে আমরা থাকতে পারবো। নতুবা আমরা হোমিওপ্যাথি, বিশুদ্ধ হোমিওপ্যাথি আমরা করতে পারবো না। আর চিকিৎসা পেশা একটি মহান একটি পেশা। এইখানের চিকিৎসকের বিন্দু পরিমাণ গাফিলতি বা না জানা বা কমতি থাকলে সেটা চিকিৎসকের পক্ষ থেকে দোষ, এবং এই দোষের জন্য সে শাস্তিযোগ্য অপরাধ তার একটা। সেই জন্য আমরা যে প্যাথিতে এসেছি, এখানে আমাদের জানা মতে কোনো ভুল করার সম্ভাবনা থাকা যাবে না। একদম আনপ্রেজুডিসড হতে হবে, যেটা মহাত্মা হ্যানিম্যান অর্গাননের 6 নম্বর সূত্রে বলেছেন যে আনপ্রেজুডিসড অবজারভার, সংস্কার মুক্ত। আমরা যদি একটা সংস্কারের মধ্যে আবদ্ধ থাকি, অর্থাৎ আমাদের মাথার মধ্যে যদি একটা সংস্কার থেকে থাকে, তাহলে নতুন কোনো সংস্কার, নতুন কোনো প্যাথি বা পদ্ধতি আমাদের মাথায় ঢুকবে না। আমাদেরকে সেই সংস্কার থেকে বের হয়ে আসতে হবে, আনপ্রেজুডিসড হতে হবে, সংস্কার মুক্ত। তাহলে আমরা হোমিওপ্যাথির জ্ঞানটা মাথার মধ্যে নিতে পারবো। একটি পাত্রের মধ্যে যদি আমরা দুধ রাখতে চাই, সেই পাত্রটাকে পরিশুদ্ধ হইতে হবে, ভালো হইতে হবে, দূষিত হওয়া যাবে না। কারণ আমি পাত্রটার মধ্যে যদি দুধ রাখি, পাত্রটার মধ্যে যদি আগে থেকে একটু অপবিত্র কিছু বা চুন বা লবণ কোনো কিছু থেকে থাকে, তাহলে কিন্তু দুধটা ভালো থাকবে না। হোমিওপ্যাথি হচ্ছে একটা পবিত্র জিনিস। আর আমাদের দেহটা যদি পবিত্র হয়, তাহলে এই হোমিওপ্যাথি আমার ভিতরে, আপনার ভিতরে প্রবেশ করবে। সেই জন্য আমার আপনার ভেতর থেকে যে কালিমাগুলো আছে, যে নেগেটিভ দিকগুলো আছে, মানবীয় দোষ ত্রুটি গুণগুলো আছে, দোষ গুণগুলো রয়েছে, সেই দোষটাকে বাদ দিতে হবে, গুণটাকে রেখে দিতে হবে। তাহলেই হোমিওপ্যাথি আমার আপনার মধ্যে প্রবেশ করবে। হোমিওপ্যাথি একটা ঐশ্বরিক চিকিৎসা ব্যবস্থা, সৃষ্টিকর্তা প্রদত্ত। কেন? সৃষ্টিকর্তা পৃথিবীতে সব কিছু যে পাঠিয়েছেন, জোড়ায় জোড়ায় পাঠিয়েছেন, সব কিছু জোড়ায় জোড়ায়। নারী পুরুষ, গাছপালার মধ্যে পুরুষ গাছ, মহিলা গাছ, প্রাণী জগতের মধ্যে পুরুষ প্রাণী, মহিলা প্রাণী, প্রত্যেকটাই জোড়ায় জোড়ায়। ঠিক তেমনি রোগ শক্তি এবং ওষুধ শক্তি একটি জোড়া। এই
জোড়ার একটিকে অপরটির উপর প্রাধান্য দিয়েছেন। যেমন ওষুধকে রোগের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, যে কারণে ওষুধ সেবন করলে রোগ আরোগ্য হয়, নতুবা একজন মানুষ রোগে আক্রান্ত হয়ে একসময় মৃত্যুর দিকে ধাবিত হয়ে যেত। ওষুধ খেলেও তার রোগ সারত না। কিন্তু সৃষ্টিকর্তা তা করেননি। মহাত্মা হ্যানিম্যান চিন্তা ভাবনা করলেন যে সৃষ্টিকর্তা এত সুন্দর অবয়বে মানুষ সৃষ্টি করলেন, সেই মানুষকে রোগ মুক্তির জন্য, রোগে আক্রান্ত হলে সেই রোগে আক্রান্ত থেকে রোগ মুক্তির জন্য কোনো পথ রাখেননি। এত বড় ব্লাসফেমাস বা সৃষ্টিকর্তার নিন্দুক আমি কিভাবে হই? সৃষ্টিকর্তার নিন্দুক হচ্ছে, ব্লাসফেমাস হচ্ছে সৃষ্টিকর্তাকে নিন্দা করা, যে সৃষ্টিকর্তা এত সুন্দর অবয়বে আমাদেরকে, মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষ অসুস্থ হলে সুস্থ হওয়ার কোনো পথ রাখেননি। এত বড় ব্লাসফেমাস আমি হতে পারি না। যখন আমি বললাম, মহাত্মা হ্যানিম্যান আবার বলতেছেন, যখন আমি বললাম যে অবশ্যই কোনো না কোনো পথ আছে, আর সেটা থেকেই মহাত্মা হ্যানিম্যান চিন্তা ভাবনা করে এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটা আবিষ্কার করলেন। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা কেমন? যদি আপনি অর্গানন বুঝতে পারেন তাহলে হোমিওপ্যাথি একদম পানির মতো সহজ। আর যদি এই অর্গানন আমরা না বুঝতে পারি তাহলে হোমিওপ্যাথি আমাদের কাছে পাহাড় বরাবর লাগবে। অর্থাৎ আমরা কখনোই একজন বিশুদ্ধ মানের হোমিওপ্যাথ হতে পারবো না। আমরা কোন মানের হোমিওপ্যাথ হব? আমাদের পেটেন্ট ব্যবহার করতে হবে, অন্যান্য প্যাথির ওষুধ ব্যবহার করতে হবে, রোগীদেরকে একসাথে অনেকগুলো করে ওষুধ দিতে হবে। আমাদের চিন্তা ভাবনা হবে অ্যালোপ্যাথির মতো। অ্যালোপ্যাথিতে হচ্ছে রোগ ভিত্তিক চিকিৎসা, আমাদের হোমিওপ্যাথিতে হচ্ছে সিমটোম্যাটিক চিকিৎসা, লক্ষণ ভিত্তিক চিকিৎসা। অর্থাৎ রোগীরা যে সিমটমগুলো নিয়ে আসে আমাদের কাছে, সেটা হচ্ছে ন্যাচারাল ডিজিজ, প্রাকৃতিক রোগ। আর আমরা যে রোগের চিকিৎসা দেই সেটা হচ্ছে সেই ন্যাচারাল রোগের চিকিৎসা। কিভাবে ওষুধ নির্বাচন করা হয়, রোগীর যে সিমটমগুলো, সেই সিমটমগুলো আমাদের ম্যাট্রামেডিকার কোন ওষুধ সুস্থ দেহে উৎপাদন করতে পারে, আমাদের ম্যাট্রামেডিকার যে ওষুধ সুস্থ দেহে যে লক্ষণ উৎপাদন করতে পারে, সেই ওষুধ অসুস্থ দেহে সেই লক্ষণগুলাই আরোগ্য করতে পারে। এটা হচ্ছে হোমিওপ্যাথির যে মেন থিওরি, ল, যেটা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ সদৃশ সদৃশে আরোগ্য। এটা হচ্ছে হোমিওপ্যাথির প্রাণ। আমরা যখন এই থিওরিটা বুঝতে পারবো তখন দেখা যাবে যে অনেক বিষয়গুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। এই বিষয়গুলো অর্গাননের মধ্যে বিস্তরভাবে আলোচনা করা হয়েছে। 291টা সূত্রের মধ্যে, বিভিন্ন সূত্রের মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো। অর্গাননে যেমন রয়েছে 291টা সূত্র, এই 291টা সূত্রের একটা মুক্তোর মালা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। 1 নম্বর থেকে 70 নম্বর সূত্র পর্যন্ত মহাত্মা হ্যানিম্যান এই অর্গাননের মধ্যে জীবনী শক্তি সম্পর্কে, জীবনী শক্তি একটা অদৃশ্য একটা শক্তি, যেটা ভাইটাল ফোর্স বা ভাইটাল এনার্জি নামে অভিহিত করেছেন মহাত্মা হ্যানিম্যান। সেই জীবনী শক্তি নিয়ে ইনশাআল্লাহ সামনে ক্লাস হবে। এই জীবনী শক্তি নিয়ে মহাত্মা হ্যানিম্যান অনেক আলোচনা করেছেন বিভিন্ন সূত্রের মধ্যে। 1 থেকে 70 নম্বর সূত্র পর্যন্ত এই বিষয় নিয়ে এবং আরও বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরপরে 72 থেকে 104 পর্যন্ত রোগী পর্যবেক্ষণ, 1 থেকে 70 জীবনী শক্তি পর্যবেক্ষণ, এরপর 72 থেকে 104 পর্যন্ত রোগী পর্যবেক্ষণ। অর্থাৎ একজন রোগী যে আমাদের কাছে আসবে, সেই রোগীটাকে আমরা কিভাবে পর্যবেক্ষণ করব, কিভাবে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে কিভাবে আমরা একটা ওষুধে আসব, এই দিক নির্দেশনা দেওয়া আছে এই 72 থেকে 104 পর্যন্ত। এরপরে হচ্ছে 104 থেকে 145 পর্যন্ত, 105 থেকে 145 নম্বর পর্যন্ত এই সূত্রগুলো হচ্ছে ম্যাট্রামেডিকা আমরা কিভাবে পড়ব। এই সূত্রের জ্ঞান ছাড়া যখন আপনি ম্যাট্রামেডিকার এক একটা ঔষধ পড়বেন, তখন মনে হবে যে এই ওষুধটা তো আমার সাথে মিলে যাচ্ছে, এই ওষুধ অমুকের সাথে মিলে যাচ্ছে, এইভাবে প্রত্যেকের সাথে আপনার মিলে যাবে। প্রত্যেকটা ওষুধকে একই ওষুধ মনে হবে, কিন্তু প্রতিটা ঔষধই আলাদা আলাদা সৃজনী ক্ষমতা প্রতিটা ওষুধেরই। এগুলো আমরা বুঝতে পারবো তখনই যখন আমরা অর্গাননের 105 থেকে 145 নম্বর সূত্রগুলো ভালো মতো বুঝতে পারবো। তাহলে আমরা এগুলা পড়লে বুঝতে পারবো যে ন্যাচারাল ডিজিজ কোনটা আর আর্টিফিশিয়াল ডিজিজ কোনটা। আমার আপনার কাছে যে রোগীগুলো আসবে, সেই রোগীর সকল রোগী যে প্রাকৃতিক রোগে আক্রান্ত হয়ে আসবে তা কিন্তু নয়, এমনটি ভাবা যাবে না।
কোনো কোনো রোগীরা আসবে তারা বিভিন্ন প্যাথির অপচিকিৎসা হয়ে আপনার কাছে আসবে। তাহলে সেই অপচিকিৎসা হয়ে যে আসছে সেই সিমটমগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? সেই দিক নির্দেশনা মহাত্মা হ্যানিম্যান অর্গাননে বলেছেন যে কোনটা আর্টিফিশিয়াল ওষুধ কর্তৃক উৎপন্ন লক্ষণ নিয়ে আসলো, কোনটা তার ন্যাচারাল সিমটম, কোনটা তার পিকুলিয়ার সিমটম, অর্থাৎ রোগের চরিত্রগত লক্ষণ। ডাক্তার হেনিং বলেছেন কোনো রোগের চরিত্রগত লক্ষণ 2-4টার বেশি পাওয়া যায় না। আর বলেছেন যে একটা আসনের 3টা পায়ে যথেষ্ট আসনটি দাঁড়িয়ে থাকার জন্য, আর একটা রোগে 3টা পিকুলিয়ার লক্ষণই যথেষ্ট রোগটাকে চিহ্নিত করার জন্য, রোগীর এগেনস্টে ওষুধ নির্বাচনের জন্য। আমরা 145 পর্যন্ত ওষুধ পর্যবেক্ষণ নিয়ে পড়লাম। এরপরে হচ্ছে 146 থেকে 285 পর্যন্ত হচ্ছে রোগীতে কিভাবে আমরা কেস টেকিং যে করলাম সেই কেসটা কিভাবে আমরা সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাব, অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত যত জটিলতা আসবে আমাদের ক্ষেত্রে, আমাদের দেখব রোগীদের ক্ষেত্রে যত জটিলতা আসবে এই জটিলতাগুলো কিভাবে আমরা নিরসন করব। অর্থাৎ আমরা একটা ওষুধ নির্বাচন করে রোগীকে দিয়েছি, দেওয়ার পর ওষুধটা আসলে কাজ করতেছে না করতেছে না, কাজ করে কি থেমে গিয়েছে না কাজটা কন্টিনিউ করতেছে, কাজ কতটুকু করতে পারলো, বাকি এখন যে সিমটমগুলো আসছে সেকেন্ড প্রেসক্রিপশনের ক্ষেত্রে এখন আমাকে কি আগের মেডিসিনই নেক্সট পাওয়ার দিতে হবে, নাকি ওষুধ পরিবর্তন করতে হবে, না আবার নতুন করে কেস টেকিং করতে হবে, কি করতে হবে। এই যে 50 সহস্রতমিক আমরা বলি ষষ্ঠ সংস্করণ, যারা পঞ্চম সংস্করণ করেন শততমিক ওষুধ বা ট্রাইটুরেশন যেটাই করেন সিঙ্গেল মেডিসিন, কোন মেডিসিনটা আমার রোগীতে দরকার, কত পটেন্সিতে দরকার, কিভাবে ডোজটা প্রয়োগ করতে হবে, এগুলো সকল কিছু আমরা জানতে পারবো কিন্তু অর্গাননের এই সব সূত্রগুলা থেকে। শুধুমাত্র সিমটম সিমিলারিটি হলেই যে রোগী সুস্থ হবে, রোগী আরোগ্য হবে তা কিন্তু নয়। সিমিলার মানে আদ্যপান্ত সিমিলার, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সিমিলার। রোগীর যে লক্ষণ সেই লক্ষণে সিমিলার, রোগীর লক্ষণগুলা কোন স্তরে আছে, জীবনী শক্তির সংবেদনশীলতার স্তর কোন স্তরে আছে, ওষুধের সংবেদনশীলতা কোন স্তরে নিয়ে দিতে হবে, রোগীতে কিভাবে ডোজটা অ্যাপ্লাই করতে হবে, তারপর রোগী কিভাবে সেবন করবে, এই সংক্রান্ত সকল দিক নির্দেশনাগুলা আমরা পাবো 285 নম্বর সূত্র পর্যন্ত, 146 থেকে 285 পর্যন্ত। এরপর 286 থেকে 291 পর্যন্ত হচ্ছে চিকিৎসা সংক্রান্ত না, মানুষের জীবনধারা সম্পর্কিত মেসমেরিজম, স্নান জল, চুম্বকত্ব, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ অর্গাননে আমাদেরকে 291টা সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যখন আমরা এই 291টা সূত্র একদম বুঝতে পারবো, মুখস্থ করা নয়, আমরা যখন বুঝতে পারবো তখন আমাদের চিকিৎসা করাটা অনেক সহজ হবে। আমরা রোগী পর্যবেক্ষণের পর একটা ওষুধ নির্বাচন করতে আমাদের কোনো কষ্টই হবে না, কোনো বেগ পেতে হবে না, যখন আমরা অর্গানন বুঝতে পারবো। কিন্তু যদি ম্যাথমেটিকা ভিত্তিক আমরা ডাক্তার হই তাহলে কি সমস্যাটা হবে? সমস্যাটা হচ্ছে চিকিৎসা আমরা কন্টিনিউ করতে পারবো না। হয়তো শুরুতে আমরা একটা ওষুধ নির্বাচন করতে পারবো, কিন্তু চিকিৎসা যে কন্টিনিউ করা, ক্রনিক ডিজিজে যেমন মহাত্মা হ্যানিম্যান বলেছেন, দীর্ঘদিকে প্রসারিত বাহুবিশিষ্ট নাকের একটি পলিপাস আরোগ্যের জন্য 1 থেকে 1.5 বছর সময় লাগতেই পারে। এটা খুব কম সময়, একটি পলিপাস সারার জন্য এটা খুব কম সময় সারার জন্য, এটা কিন্তু অপারেশনের জন্য নয়, এগুলো কিন্তু সার্জিক্যাল কেস নয়। যেমনটি অর্গাননে বলা হয়েছে যে নট এন্টায়ারলি ইন সার্জিক্যাল কেস, যে অস্ত্রাঘাত জাতীয় নয় এমন ব্যাধি জীবনী শক্তি কর্তৃক উৎপন্ন হয়। যেমন একটা টিউমার হয়েছে, একটি আচিল হয়েছে, পাইলস হয়েছে, পলিপাস হয়েছে, এই যে কার্বাঙ্কল হয়েছে, ফিস্টুলা হয়েছে, এই ধরনের যে রোগগুলো হয়েছে এগুলো কিন্তু জীবনী শক্তি আগে রোগে আক্রান্ত হয়েছে, হওয়ার পরে হচ্ছে এই সিমটমগুলো প্রকাশ পেয়েছে। অর্থাৎ জীবনী শক্তি যে লক্ষণগুলো দিচ্ছে রোগীটাকে সুস্থ করার জন্য, রোগীটাকে আগের স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদের ভেতরে যে জীবনী শক্তি রয়েছে এই জীবনী শক্তি এই লক্ষণগুলো দিচ্ছে। যদি আমরা বাহ্যিক উপায়ে এই ওষুধগুলা প্রয়োগ না করে, হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ না করে যদি বাহ্যিক উপায়ে এই পলিপাসগুলো কেটে ফেলি, পুড়িয়ে ফেলি, তারপর ড্রপ ব্যবহার করে এটাকে ধ্বংস করে দেই,
তাহলে রোগটা স্থায়ী রূপ লাভ করে দেহের মধ্যে। একটি টিউমার হয়েছে যদি কেটে ফেলা হয় তাহলে আরও রোগীটা জটিল থেকে জটিলতর হলো। যদি টিউমারটি না কাটা হয় তাহলে যতটুকু জটিলতা লাভ করতো তার চাইতে বেশি জটিলতা লাভ করবে হচ্ছে যখন কেটে ফেলা হবে, যখন সেটা বাহ্যিক উপায়ে অপসারণ করা হবে। যেমন কেউ খেয়াল করে থাকবেন যে পুরাতন দেওয়ালের মধ্যে অনেক সময় পরগাছা হয়। সেই পরগাছাকে যখন আমরা উপর থেকে কেটে ফেলি তখন কিন্তু তা নির্মূল হয় না, কিছুদিন পরে দেখা যায় সেই কাটা স্থান থেকে আবার পুনরায় কুশি গজিয়ে গাছটা সজাগ হয়ে যাচ্ছে। ঠিক তদ্রুপ আমাদের দেহের মধ্যে যে রোগ ব্যাধিগুলো দেখা যায়, যে সিমটমগুলো বাহিরে প্রকাশিত হয়, সেই প্রকাশিত সিমটমগুলো যদি আমরা বাহ্যিক উপায়ে কেটে ফেলি তাহলে ওই রোগীটা তত বেশি জটিলতা লাভ করতে থাকে। কিন্তু যদি সেই যে বাহ্যিক যে চিত্রগুলো ফুটে উঠতেছে সেগুলো যদি আমরা ওষুধ দ্বারা রিমুভ করতে চাই তাহলে অবশ্যই একজন বিশুদ্ধ মানের ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হতে হবে। তাহলে সেই রোগীটা ইনশাল্লাহ নির্মূলভাবে আরোগ্য হবে, রোগীটা পূর্ব স্বাস্থ্যে ফিরে যাবে, যেটা আমাদের অর্গানের 1 নম্বর সূত্রে বলা হয়েছে যে চিকিৎসকের কাজ হচ্ছে রোগীকে পূর্ব স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া। অসুস্থ হওয়ার আগে যেরকম স্বাস্থ্য ছিল সেই স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসকের কাজ এবং মিশন। সেই মিশনটা আমাদের সাকসেসফুল করতে পারবো আমরা যদি আমরা এই অর্গানের জ্ঞান, এই সমস্ত বিষয়ের জ্ঞানগুলো আমরা অর্জন করতে পারি। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যারা আমরা হোমিওপ্যাথিতে প্রথম আসি তাদের কাজ হচ্ছে প্রথমে অর্গাননটা বোঝা। যেমন ডাক্তার কেন্ট বলেছেন যে আরোগ্যের কৌশল আগে শিক্ষা দিতে নেই। যারা হোমিওপ্যাথি প্রথমে শিখতে আসে তাদের উদ্দেশ্যে ডাক্তার কেন্ট স্যার বলেছেন যে আরোগ্যের যে কৌশল সেই কৌশলটা আগে শিক্ষা দিতে নেই, আগে হচ্ছে নিয়ম নীতি, তারপরে হচ্ছে কৌশল। যেমন আমাদের হাতে অস্ত্র হচ্ছে ঔষধ, আর এই ঔষধ অস্ত্র চালানোর কৌশলটা হচ্ছে অর্গানন। যদি আমরা অস্ত্র চালানোর কৌশল না জেনে অস্ত্র হাতে নেই তাহলে অস্ত্রের অপব্যবহার হওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি কৌশল আগে জেনে যে এই অস্ত্রটা আমাকে এইভাবে পরিচালনা করতে হবে তাহলে আমাদের জন্য অস্ত্র চালানোটা অনেক সহজ হবে, অর্থাৎ ম্যাটার মেডিকেল ঔষধের অপব্যবহার হবে না। আর যদি আমরা বিশুদ্ধ হোমিওপ্যাথি করতে পারি তাহলে আমাদের একাধিক ঔষধ, তারপর প্যাটেন্ট ঔষধ, অন্যান্য প্যাথির ঔষধ এগুলোর কখনোই আশ্রয় নিতে হবে না। মহান সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককেই যার যার সেক্টরে এক একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কিরকম দায়িত্ব আপনি যদি চিন্তা করেন, একজন স্ত্রী হিসেবে আপনার পরিবার, স্বামী, সন্তান তাদের দায়িত্ব, একজন স্বামী হিসেবে স্ত্রী সন্তানাদির দায়িত্ব, একজন সন্তান হিসেবে পিতামাতার দায়িত্ব, পিতামাতা হিসেবে সন্তানের, তেমনি দোকানদার হিসেবে তার কাস্টমারের, শিক্ষক হিসেবে তার স্টুডেন্টদের, একজন উকিল হিসেবে তার মক্কেলদের, একজন ডাক্তার হিসেবে তার রোগীদের, প্রত্যেকেই প্রত্যেক সেক্টরে দায়িত্ববান। আর এই দায়িত্ব সম্পর্কে অবশ্যই সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরকালে সৃষ্টিকর্তা তাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আমরা যদি শুধু বিশুদ্ধ হোমিওপ্যাথি না জেনে হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। এই কারণে আমরা যদি বিশুদ্ধ হোমিওপ্যাথি শিখতে পারি, মহাত্মা হ্যানিম্যান আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের হাতে রোগী নির্মূলভাবে আরোগ্য হবে, আর আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো এবং পরকালেও জবাবদিহি করতে পারবো। সেই জন্য আমাদেরকে বিশুদ্ধ হোমিওপ্যাথির জ্ঞান দরকার। মহাত্মা হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি আবিষ্কার করলেন তখন তার বন্ধুরা মহাত্মা হ্যানিম্যানকে বললেন যে বন্ধু, তুমি এমন প্যাথি আবিষ্কার করেছো চারিদিকে তো জয় জয়াকার। মহাত্মা হ্যানিম্যানের সময় হোমিওপ্যাথির অনেক জয় জয়াকার, চারিদিকে তখন ডাক্তাররা ব্যস্ত ছিল চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের জন্য, আবিষ্কারের জন্য, যে কে কোন পদ্ধতি আবিষ্কার করবে, কারটা রমরমা হবে, খুব চালু হবে। মহাত্মা হ্যানিম্যান তখন হাতটা উত্তোলন করে দেখালেন যে বন্ধু, হোমিওপ্যাথি এখনো আমার হাতের আঙ্গুলের ডগায়। অর্থাৎ হ্যানিম্যানের সময়ই হোমিওপ্যাথ ছিল 1, 2, 3, 4, 5 জন ছিল হোমিওপ্যাথিক ডাক্তার। আমরা মহাত্মা হ্যানিম্যানের অর্গানন যখন পড়ব তখন দেখতে পারবো হ্যানিম্যানের সময়ও মিশ্র প্যাথ তৈরি হয়েছিল, প্যাটার্ন বাস তৈরি হয়েছিল, একসাথে একটা লক্ষণ নিয়ে চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়েছিল। রোগীরা সাধারণত হ্যানিম্যানের শিষ্যরা কী ধরনের ভুল করতে পারেন মহাত্মা হ্যানিম্যান তখন বুঝতে পেরেছিলেন।
সেই জন্য মুয়াত্তা হ্যানিম্যান তার অর্গাননে এসব বিষয়ে আলোচনা করেছেন যে একটা লক্ষণ নিয়ে চিকিৎসা ব্যবস্থা লাক্ষণিক চিকিৎসা নামের কলঙ্ক। কেউ যদি মানব দেহের টোটালিটি অফ সিমটম না নিয়ে, অর্থাৎ লক্ষণ সমষ্টি না নিয়ে যদি রোগীর একটা লক্ষণকে বাছাই করে নেয়, রোগীরা বলতেই পারে ডাক্তার সাহেব আমার চর্মরোগটা আগে হয়েছে, আগে আমাকে চর্মরোগের চিকিৎসা দেন, তারপরে আমার মাথা ব্যথার সমস্যা, পাইলসের সমস্যা, গ্যাস্ট্রিকের, ডায়াবেটিস, হাই প্রেশার, অন্যান্য সমস্যার জন্য পরে চিকিৎসা করেন, আগে এই চর্মরোগটা সারিয়ে দেন, বা আগে আমার হাঁপানিটা সারিয়ে দেন, বা আগে আমার টিউমারটা সারিয়ে দেন। রোগীর কথা মতো যখন আমরা একটা লক্ষণকে প্রাধান্য দিয়ে চিকিৎসা দিব, সেটা হবে লাক্ষণিক চিকিৎসা নামের কলঙ্ক। মুয়াত্তা হ্যানিম্যান তার অর্গাননে বলে গিয়েছেন। এই জন্য আমরা রোগীর সবসময় টোটালিটি অফ সিমটম নিব। সেই টোটালিটি অফ সিমটম হচ্ছে লক্ষণ সমষ্টি। সমষ্টি মানে সবগুলার সংমিশ্রণ, সবগুলাই আমাকে নিতে হবে, নেওয়ার পরে তারপরে সেটা অ্যানালাইসিস করে 153 নম্বর সূত্র অনুযায়ী একটা লক্ষণের একটা ওষুধের দিকে আসতে হবে। রোগের কোন লক্ষণটা পিকুলিয়ার, কোনটা আমার নেওয়ার প্রয়োজন নেই, কোনটা গুরুত্বহীন, কোনটা গুরুত্বপূর্ণ, এগুলা আমাকে শেখাবে অর্গানন অফ মেডিসিনের 153 নম্বর সূত্র। রোগী পর্যবেক্ষণ করা শেখাবে 72 থেকে 104 পর্যন্ত। জীবনী শক্তি আমাকে চেনাবে 1 থেকে 70 পর্যন্ত। আর চিকিৎসা সংক্রান্ত যত জটিলতা এগুলো সম্পর্কে আমরা জানবো অর্গাননের 146 থেকে 285 নাম্বার। এই সূত্রগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমরা ইনশাল্লাহ একজন নিজেকে বিশুদ্ধ হোমিওপ্যাথ হিসেবে তৈরি করতে পারবো। সেই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তর জ্ঞান প্রয়োজন হবে। আগেই আমরা ম্যাথমেটিকা পড়বো না যতদিন না আমরা অর্গানন বুঝতে পারি। সেই জন্য আমি এর আগেও বলেছি, আপনাদের নিকটে যদি ভালো কোনো হোমিওপ্যাথিক ডাক্তার পান তাহলে সেই ডাক্তারের চেম্বারে আপনি সময় দেন, আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, যা আপনার প্র্যাকটিস জীবনে গিয়ে তখন দেখতে পারবেন যে হ্যাঁ এগুলো আমি বাস্তবে প্রয়োগ করতেছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট পাচ্ছি। কিন্তু যখন আপনি চেম্বারে না থেকে কলেজ থেকে পাশ করেই যখন ডাক্তারি প্র্যাকটিস শুরু করবেন তখন দেখবেন যে নানান ধরনের বাধার সম্মুখীন হবে। একটা থিওরিটিক্যাল নলেজ আর একটা প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একজন ডাক্তারের সান্নিধ্যে থেকে আপনি যখন অনেক কিছু শিখবেন তখন দেখবেন সেটা অমূল্য সম্পদ। শেক্সপিয়ার যেমন বলেছেন, অভিজ্ঞতা অমূল্য সম্পদ, এবং তাই হওয়া উচিত, কারণ সীমাহীন মূল্যে তা ক্রয় করতে হয়। যেমন অভিজ্ঞতা কেমন, আমরা সবাই জানি যে আগুনে হাত পুড়ে, এটা আমরা সকলেই জানি। কিন্তু যখন আপনার হাত বা পা বা শরীরে কোথাও আগুনে পুড়বে তখন যেটা হয় সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে, হোমিওপ্যাথির অভিজ্ঞতা। আর আমরা যে হোমিওপ্যাথিতে আছি সেটাতে টিকতে পারবো কিভাবে? আমরা যখন দেখব যে না, হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়, রোগী পূর্ব স্বাস্থ্যে ফিরে যায়, যখন আমরা দেখতে পারবো যে এই সমস্ত বিষয়গুলো ঘটতেছে হোমিওপ্যাথিতে, তাহলে আমাদের এই প্যাথির প্রতি ভালোবাসা, মমত্ববোধ তৈরি হবে। যতদিন না আমরা এই প্যাথিটাকে মনের থেকে আবদ্ধ করতে না পারবো, মনে থেকে মেনে নিতে না পারবো, মনে থেকে ভালো না বাসবো, ততদিন পর্যন্ত আমরা এই হোমিওপ্যাথি বুঝতে পারবো না, হোমিওপ্যাথি আমার আপনার ভিতরে প্রবেশ করবে না। এই হোমিওপ্যাথিটাকে ভালোবেসে আঁকড়ে ধরলে এই হোমিওপ্যাথি আপনাকে ইনশাআল্লাহ সুস্থতার দিকে নিয়ে যাবে, আপনার রোগীদের ক্ষেত্রে সফলতা দেখাবে এই হোমিওপ্যাথি। আর আমি যে বললাম, একজন ডাক্তারের চেম্বারে থাকলে যখন আপনি দেখবেন যে হ্যাঁ সুস্থ হচ্ছে, তাহলে এই প্যাথির প্রতি আপনার অগাধ বিশ্বাস জন্মাবে। তখন আপনার একজন রোগীকে ওষুধ দেওয়ার পরে আর ভয় থাকবে না, সন্দেহ থাকবে না যে হ্যাঁ আমার নির্বাচন কি ঠিক আছে না নাই, একটা ওষুধ দিলাম ওষুধে কি কাজ করবে না নাই। তাহলে কিভাবে আপনি দৃঢ়ভাবে বসে থাকবেন? একটা ওষুধ দিয়ে, একটা পোটেন্সি দিয়ে দীর্ঘদিন যে বসে থাকা, বা 50 সহস্রতমিক ওষুধ দিলেন রিপিটেশন করা, এই যে সময়টা ধৈর্য ধরা, এটা আপনার তখনই জাগ্রত হবে যখন আপনার প্যাথের প্রতি আস্থা থাকবে যে না আমি ওষুধ দিয়েছি, ইনশাল্লাহ ওষুধ কাজ করতেছে, এটা বুঝতে হবে। তাহলে এই সকল বিষয় সমন্বয় করে যখন আমরা শিখতে পারবো, তাহলেই আমরা একজন প্রকৃত ধারার, মূল ধারার, হ্যানিম্যানিয়ান ধারার, ক্লাসিক্যাল ধারার হোমিওপ্যাথ হতে পারবো। এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। এখন হচ্ছে আপনাদের কোন কোন কোশ্চেন আছে আমাদের ক্লাসের ব্যাপারে, বা কোনো পরামর্শ, বা কিভাবে অগ্রসর হতে চাচ্ছেন, বা কখন ক্লাস করতে চাচ্ছেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কথা শুনবো এবং নতুন যারা আছেন তাদের সাথে পরিচিত হবো। এই আর কি, যে আব্দুর রাহিম ভাই হাত উত্তোলন করেছেন,
কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। স্যার এই যে বলছেন যে এই 1 লক্ষণের চিকিৎসা মানে হোমিওপ্যাথি কলঙ্ক, তো অনেকে তো স্যার শুধু মাইন্ড মেথড নিয়ে স্যার ইয়ে করে চিকিৎসা করে, এটা স্যার কি হবে স্যার? এটা তো হ্যানিম্যানের অর্গাননের দৃষ্টিতে এটা শুধু মাইন্ড হোমিওপ্যাথির একটা কলঙ্ক। হ্যানিম্যানের দৃষ্টিতে হ্যানিম্যান আমাদেরকে অর্গাননের মধ্যে একটি সূত্রের পাদটিকায় বলেছেন যে 1 লক্ষণ ভিত্তিক চিকিৎসা প্রণালী লাক্ষণিক চিকিৎসা নামের কলঙ্ক। তো আমাদেরকে 1 এটা কি 1 লক্ষণ, লক্ষণের মধ্যে পড়ে জি স্যার? এটাও কি স্যার 1 লক্ষণের মধ্যে পড়ে না স্যার? হ্যাঁ, মাইন্ড নিয়ে যারা ইয়ে করে কাজ যারা মাইন্ড নিয়ে করতেছে, রোগীর মাইন্ডটাকেই প্রাধান্য দিচ্ছে, মাইন্ডের গুরুত্ব আছে। আমাদের দেহে মাথাটার গুরুত্বটা বেশি, কারণ মাথাটা যদি কেটে ফেলা হয় তাহলে সমস্ত দেহ মৃত। কিন্তু একটা হাত যে আছে, হাত পা সমস্ত দেহ মিলিয়েই তো একজন মানুষ। আর মহাত্মা হ্যানিম্যান অর্গাননের বিভিন্ন সূত্রের মধ্যে বারবার বলেছেন টোটালিটি অফ সিমটম, অর্থাৎ লক্ষণের সমষ্টি, লক্ষণ সমগ্রতা। এই লক্ষণ সমগ্রতা তো আপাদমস্তক। মাইন্ডের সিমটমের গুরুত্ব আছে, মাইন্ডই সব না। যেমন ইসলামের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইসলামে 5টা ইমানের কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা শুধু কালেমা নিয়ে রইলাম, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের দরকার নাই, হবে? আমরা শুধু নামাজ নিয়ে রইলাম, কালেমা, রোজা, হজ, যাকাত এগুলা দরকার নাই, হবে? যে কোনো একটা নিয়ে রইলাম, 5টার একটা নিয়ে রইলাম, বাকিগুলো আমার দরকার নেই, একটা আঁকড়ে ধরলাম খুবই। ইসলামে যেরকম এরকম হওয়া যাবে না, হোমিওপ্যাথির ক্ষেত্রেও আমরা একটা আঁকড়ে ধরে থাকলে আমরা প্রকৃত হোমিওপ্যাথ না। সে নামে হোমিওপ্যাথ, কিন্তু কার্যত সে মহাত্মা হ্যানিম্যানের যে দেখানো হোমিওপ্যাথ, সেই হোমিওপ্যাথ না। সেই হোমিওপ্যাথ যদি আমরা হইতে চাই তাহলে আমাদেরকে লক্ষণ সমষ্টি, অর্থাৎ সমস্ত দেহের লক্ষণগুলোকে প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। মহাত্মা হ্যানিম্যান যে ম্যাটার মেডিকেল লিখেছেন, দেখি অনেকে 8টা-10টা মেডিসিন দিয়ে চিকিৎসা করে, অন্য মেডিসিন দরকার নাই। কিন্তু মহাত্মা হ্যানিম্যান প্রায় 97-98টার মতো মেডিসিন প্রুভিং করে গিয়েছিলেন এবং প্রুভিং করার ফর্মুলা দেখিয়ে গিয়েছেন, যাতে তার পরবর্তী ডাক্তাররা মেডিসিন প্রুভিং করে ওষুধের সংখ্যাটাকে আরও সমৃদ্ধ করতে পারে। মহাত্মা হ্যানিম্যান যদি মনে করতেন এই 7-8টা মেডিসিনই হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব, তাহলে আর পরবর্তী মেডিসিন যে পরীক্ষা করার পদ্ধতি এটাও চালু করতেন না, আর মেডিসিন প্রুভিংও করতেন না নিজে। তাহলে তিনি বলতেন যে 1টা লক্ষণ নিয়েই চিকিৎসা করবে তোমরা, আর কোনো লক্ষণ নেওয়ার প্রয়োজন নাই, তোমরা এইভাবে চিকিৎসা করো শুধু মাইন্ড নিয়ে। মাইন্ডের গুরুত্ব আছে, এই জন্য কেন্টের রেপার্টরিতে মাইন্ড চ্যাপ্টারটা সর্বপ্রথম। তারপরে ম্যাট্রিয়া মেডিকাতে মাইন্ডের অধ্যায়টা প্রথম, কারণ মাইন্ডের গুরুত্বটা বেশি। কিন্তু তারপরে যে অর্গানের গুরুত্ব, অর্গান ভিত্তিক সাজানো হেরিং, যেমন মহাত্মা হ্যানিম্যানের পরে হেরিংকে বলা হয় দ্বিতীয় হ্যানিম্যান, অর্থাৎ হেরিং না থাকলে হোমিওপ্যাথি ভ্রূণেই শেষ হয়ে যেত, অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত। সেই হেরিং তার যে গাইডিং সিম্পটম অফ আর ম্যাট্রিয়া মেডিকা 10 খণ্ডের, এটা লিখতেন না, এত লেখার প্রয়োজন ছিল না। ম্যাট্রিয়া মেডিকার ওষুধ মাইন্ডের যে সিমটমগুলো আসে ওই সিমটমগুলো লিখলেই বাস এনাফ হয়ে যেত। কিন্তু তিনি তা করেননি, তিনি টোটালিটি অফ সিমটম নিয়েছেন, অর্থাৎ একটা ওষুধকে প্রুভিং করে যে যে লক্ষণ পাওয়া গিয়েছে, যেভাবে পাওয়া গিয়েছে ঠিক সেভাবেই তার ম্যাট্রিয়া মেডিকার গাইডিং সিমটমে, কনডেন্স ম্যাট্রিয়া মেডিকা এগুলাতে এনেছেন। তাহলে সেগুলোর গুরুত্ব যদি আমরা না দেই তাহলে আমরা কিভাবে একজন হোমিওপ্যাথ দাবি করতে পারি নিজেকে? তারপরে 8টা-10টা মেডিসিনের মধ্যে যদি চিকিৎসা সমাপ্ত হয়ে যেত তাহলে এতগুলো মেডিসিনের কেন দরকার ছিল? আসলে প্রতিটা মিথ্যাই যখন প্রতিষ্ঠিত করতে চায়, তারা সত্যের সামান্য সমর্থন ব্যতীত কোনো মিথ্যাই প্রতিষ্ঠিত করতে পারে না, কেউ পারবে না। সত্যের সামান্য সমর্থন লাগবে। সেই সত্যটা কি? হোমিওপ্যাথি একটা সত্য, এটার সামান্য সমর্থন ব্যতীত, এই যে দেখেন ইলেকট্রো হোমিওপ্যাথি, মাইন্ড, সেগাল, বিভিন্ন নাম দিয়ে হোমিওপ্যাথির নামে অপহোমিওপ্যাথি করে চলেছে। এরা আসলে মহাত্মা হ্যানিম্যানের দৃষ্টিতে অনেক কড়া কথাই বলেছেন, সেটা আমি বলতে চাই না। মহাত্মা হ্যানিম্যানের অর্গাননই আমাদের জন্য কষ্টি পাথর। অর্গানন যে মানলো সে হোমিওপ্যাথ, অর্গানন যে মানলো না সে অপহোমিওপ্যাথ, এতটুকুই যথেষ্ট। আমরা ইনশাল্লাহ হ্যানিম্যানের দৃষ্টিতে যাতে অর্গানন হতে পারি সেইটা আমরা চেষ্টা করব। অর্গানন কি বলে, আমি ব্যক্তি হিসেবে কি বললাম সেটা বড় কথা না। অর্গানন হ্যানিম্যান কি বলেছেন, হ্যানিম্যানের পরবর্তী যারা ডাক্তার, আমাদের গুরুরা যারা ছিলেন, আমাদের মহারথী ডাক্তাররা যারা ছিলেন, তারা কি বলেছেন আমাদেরকে সেটা দেখতে হবে। যদি আমাদের ক্ষেত্রে সংশয় দেখা দেয়, এই প্যাথিগুলোর যে এই যে বর্তমানে যে প্যাথিগুলো, এটা তো ইদানিং আবিষ্কার হয়েছে,
যখন আমরা হোমিওপ্যাথি না বুঝতে পারবো, তখন যে হোমিওপ্যাথিতে তো আসলে আপনার রোগটা সারবে না, আপনি এই প্যাথি করে দেখেন, আপনি ওইটা করে দেখেন, আপনি এই জিনিসটা করে দেখেন, এটা যে আমি ডাক্তার হিসেবে আমার ব্যর্থতা, সেই ব্যর্থতাকে দায় চাপাই হচ্ছে হোমিওপ্যাথির উপরে নিয়ে। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা এমন একটা চিকিৎসা ব্যবস্থা, মহাত্মা হ্যানিম্যান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আপনি এই অর্গাননের নির্দেশনা মোতাবেক একটি রোগীলিপি করুন, যেই রোগীলিপিতে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতাও ভুল ধরতে অক্ষম, সেরকম একটা রোগীলিপি করুন এবং অর্গাননে যেভাবে ওষুধ প্রয়োগের কথা বলা হয়েছে আপনি সেভাবে ওষুধ প্রয়োগ করুন। তারপরে যদি আপনি ফলাফল না পান, তাহলে প্রকাশ্য এই হোমিওপ্যাথির বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন বা এই হোমিওপ্যাথির বদনাম রটান, তাতে আমার কিছুই যায় আসে না। মহাত্মা হ্যানিম্যান তখনকার সময়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিন্তু তার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো অথচ আজকের দিনে এই এতদিন পরে, এত বছর পরে এসে হোমিওপ্যাথির নামে অপহোমিওপ্যাথি করে চলেছে। যাই হোক, আমরা নিজেরা ইনশাল্লাহ অপহোমিওপ্যাথি করব না এবং অপরদেরকে আপনার মাধ্যমে যাতে মানুষ বিশুদ্ধ হোমিওপ্যাথি শিখতে পারে, এই চেষ্টাটা আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি রাহিম ভাই, আর কিছু বলার আছে? অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, শুক্রিয়া। রুনা আমি আগে আক্তার জানতাম স্যার মাইন্ড মেথডও একটা স্যার ক্লাসিক্যাল এরকম মনে করতাম স্যার। আচ্ছা আচ্ছা, জি রুনা ম্যাডাম কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। স্যার রুনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম বলুন। স্যার আমার প্রশ্ন হলো যে ক্লাসের টাইমটা মানে ক্লাসের কোন বারে শনিবার আর রবিবার বাদে যদি ক্লাসটা হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। এই 2 দিন সপ্তাহে একটা 2টা ক্লাস থাকে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটাই আমার প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন হলো যে মাইন্ড রুব্রিকের কথা বলা হয়েছিল, রাহিম ভাই বলছে, আপনিও সুন্দর উত্তর দিয়েছেন। কিন্তু স্যার মাইন্ড রুব্রিকে তো দেখলাম যে আমার পরিচিত অনেক স্যার আছে যারা মাইন্ড রুব্রিকে নেয়, আবার ক্লাসিক্যাল, কিন্তু রোগী তো ভালো হয়ে, এবং তাদের যে মাইন্ড রুব্রিকে যখন তারা কাজ করতেছে তখন এটা আবার ক্লাসিক্যালে নিলে এই ওষুধটাই আসতেছে। এটা কোন ধরনের বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, ডাক্তার কেন্ট বলেছেন যে আমাদের হোমিওপ্যাথিতে আরোগ্যটা শুরু হয় মন স্তর থেকে শুরু করে, আর অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় হচ্ছে রোগ স্তর থেকে শুরু হয়। যেমন জ্বরের রোগী যদি আমরা চিকিৎসা দেই হোমিওপ্যাথিক ডাক্তাররা, তাহলে শরীরের যে তাপমাত্রা নিয়ে চিকিৎসকের কাছে আসলো সেটাতে তাপমাত্রাটা পরে কমবে, রোগী আগে মানসিকভাবে স্বস্তি বোধ করতে থাকবে। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধটা প্রথমে মনে গিয়ে ইফেক্ট করে, এরপরে হচ্ছে শরীরের যে তাপমাত্রা সেটা ধীরে ধীরে যাবে। কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় হচ্ছে জ্বরের জন্য যদি ওষুধ সেবন করা হয় তাহলে তাপমাত্রাটা শুরুতেই ঘেমে তাপমাত্রাটা কমে যাবে, তারপরে জ্বর সারার পরে দেখবেন তার ওই চিকিৎসা ব্যবস্থায় রোগী অস্বস্তি বোধ করতেছে অথবা দুর্বল হয়েছে অথবা তার খারাপ লাগা একটা অনুভূতি কাজ করতেছে। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় যদি অ্যাকর্ডিং টু সিমটম আপনি একটা ওষুধ দেন, তাহলে রোগী আগে মানসিকভাবে প্রফুল্লতা অনুভব করবে। অর্গাননেও এটা সূত্রের লাস্টের দিকে সূত্রে বলা আছে যে হোমিওপ্যাথিক যথার্থ সদৃশ ওষুধ সেবনের পর রোগী আগে মানসিকভাবে প্রফুল্লতা অনুভব করবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওষুধ সুন্দরভাবে সাড়া দিয়েছে, অর্থাৎ এই রোগীটাকে সে সুস্থ করবে। তো অ্যাকিউট ডিজিজটাকে যখন আপনি ওষুধ নির্বাচন করে দিলেন, তখন আগে রোগী মানসিকভাবে স্বস্তি বোধ করবে, তারপরে তার আঙ্গিক যে সিমটমগুলো সেটা দূর হবে। এরপরে যখন রোগী রোগে ভুগতে ভুগতে তার যে শারীরিক লক্ষণগুলো এগুলো আস্তে আস্তে মন স্তরে চলে যায়। আপনি খেয়াল করলে দেখবেন যে চিকিৎসা ক্ষেত্রে যারা গ্যাস্ট্রিকের সমস্যার রোগী, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা, তাদের আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্যতার দিকে চলে যায়, টয়লেটটা ক্লিয়ারভাবে হয় না, তারপরে দেখা যায় আস্তে আস্তে মেজাজটা তার খিটখিটে হতে থাকে, যেটা নাক্সের পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখে থাকি। যখন আপনি ওই পেশেন্টটাকে নাক্স দিবেন তখন দেখবেন তার রাগটা আস্তে আস্তে কমতে থাকবে, স্বাভাবিকের দিকে চলে আসবে, তার কোষ্ঠকাঠিন্যতা কমতে থাকবে, তার গ্যাস্ট্রিকের সমস্যা কমতে থাকবে। যখন আপনি অ্যাকর্ডিং টু সিমটম মেডিসিন দিবেন, সেটা নাক্সি হোক, লাইকোই হোক, কার্বোভেজ হোক, চায়নাই হোক, যেটাই হোক, অ্যাকর্ডিং টু সিমটম যখন দিবেন তখন আগে আরোগ্যটা শুরু হবে মন স্তর থেকে, তারপরে আস্তে আস্তে যে আঙ্গিক লক্ষণগুলো সেই লক্ষণগুলো ধীরে ধীরে দূর হবে। মাইন্ড সিমটম যেটা, সেটার গুরুত্বটা বেশি,
মাইন্ডের গুরুত্বটা সবচাইতে বেশি, কিন্তু মাইন্ডই সব না। আপনি যদি তার আঙ্গিক লক্ষণ সবগুলার কনভার্ট হয়ে মাইন্ডের দিকে চলে যায়, মাইন্ড সিমটমের মধ্যে সকল কিছু টোটালিটি ফুটে উঠে আসছে, সেই লক্ষণটাকে আপনি অবশ্যই গুরুত্ব দিবেন। যে মাইন্ডের একটা লক্ষণের মধ্যে যদি টোটালিটি ফুটে ওঠে, কোনো কোনো সিমটম এমনও পাওয়া যায় সেই একটা লক্ষণই তার টোটালিটি কাভার করে, তাহলে ওই একটা লক্ষণকে প্রাধান্য দিয়ে আপনি ওষুধ দিতে পারেন, যদি তার টোটালিটি একটার মধ্যে লুকিয়ে থাকে। আর যদি টোটালিটি আঙ্গিকভাবে বিভিন্ন অঙ্গের মধ্যে লুকিয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে টোটালিটি অফ সিমটম ভিত্তিক একটা ওষুধ দিতে হবে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ক্লাসটা হয়তো বা আমাদের রবিবার আর বুধবার, এই 2 বারে হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আপনাদের মতামতের ভিত্তিতে ইনশাল্লাহ হবে। পিঙ্কি ম্যাডাম কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। তারপর রাজেশ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম। স্যার, আমাদের যেহেতু শীত চলতেছে, ক্লাসটা 8:30 নিলে একটু ভালো হয় আমাদের জন্য। আর দ্বিতীয় কথা হলো আমাদের সামনে পরীক্ষা। এখানে বেশিরভাগই স্টুডেন্ট, আমি আর যারা এমনিতে আছে, কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য একটু চাপ হয়ে যায়। যদি পরীক্ষার পরে হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আচ্ছা, আর ইনশাআল্লাহ। যেহেতু শীতের একটাই, এর জন্য পরবর্তীতে সময়টা বাড়ায় নেন, এখন একটু কমাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ, ঠিক আছে। রাজেশ ভাই কিছু বলতে চাচ্ছেন? স্যার, জি, রোনা ম্যাডাম বলুন। রবিবারে ক্লাসটা যদি চেঞ্জ করেন একটু ভালো হয় স্যার। আচ্ছা শনি রবিটা চেঞ্জ করে বুধবার বা অন্য দিন। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখবো। রাজেশ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ মানে ভাই শুনছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন? শোনা যাচ্ছে? কথা জি শোনা জি, যাচ্ছে? শুনতে পাচ্ছি, শুনতে জি, পাচ্ছি। হ্যাঁ এই তো ভাই ভালো আছি। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওই মাইন্ড বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে হলো গিয়া, কারণ এই যে আপনি দেখেন যে মাইন্ড যে সিম্পটম গুলো আছে, হেডিং গাইটে গেলে প্রচুর মাইন্ড, ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে অনেক মেডিসিনের অনেক বেশি সিমিলার। আর আমি দেখছি যে মানে হোমিওপ্যাথি একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে হলো গিয়া যে যে কোনো মেডিসিনই হয়, যদি সিলেকশন এদিক সেদিকও হয়, ওই মেডিসিনটা কিছু কাজ করে, কিন্তু পার্মানেন্টলি ভাবে একদম কিউর করে না, মানে কিছু কাজ করে। তো মানুষ যখন ওই মাইন্ডটাকে মাইন্ডটা কিন্তু সার্টিফিকেট, যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনার দয়া কেমন, সে কখনো কিন্তু বলবো না আমি নির্দয়, নিষ্ঠুর, প্রিটেন্ড করবে। সো মাইন্ডের ওই যে পিকুলিয়ার যে সিম্পটম গুলো, আমি একদিন একটা বইটা দেখছিলাম যে খুব আপনি যদি বইটা দেখেন যে একটু আলাদা করে করে, হ্যাঁ, যে ওই পিকুলিয়ার যেসব নামগুলো আছে, সেজন্য একজন দক্ষ ডাক্তার ছাড়া এই জিনিসগুলোকে বের করা খুব একটা মানে সহজ হয় না। মাইন্ড এটা। আর আরেকটা জিনিস আমার খুবই জানার একটা ব্যাপার আছে, যে ক্রনিক ডিজিজ যেগুলো আসে এবং রোগীর মধ্যে একটা মানে বর্তমান কষ্টের অনেকগুলো সিমটম থাকে। তো সেই সিমটমের দিকে আমরা যে মেডিসিন গুলা সিলেকশন করি, সেই সিলেকশন করা মেডিসিন গুলো অনেক অনেক ক্ষেত্রেই হয় রোগীর তত বেশি সিমটম থাকে না, বর্তমান কষ্টটার উপর ডিপেন্ড করে আমরা সেই মেডিসিনটা দেই। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে রোগী এই ওষুধগুলা খাওয়ার পরে হয়তো দেখা গেছে 3 দিন 4 দিন বা তার ভালো হইতে 5-6 দিনও চলে গেল। কিন্তু আমরা তো এটাও জানি যে ক্রনিক ডিজিজে মেডিকেল সায়েন্সের ভাষায় একটা কথা আছে, ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ, এমনি রোগী ভালো হয়। তো এই ধরনের ক্ষেত্রে তো এটা চেইন অফ চেইন কাজ করার কথা। অর্থাৎ আমি কারণ আমার কিন্তু ওই যে এটা আপনার 100% বিলিভ আছে, এবং আমি বিশ্বাস করি এটা একটা পিওর সায়েন্স, এবং এটা কাজ করবেই, এবং এটা যদি কাজ করার মতো ক্ষেত্র তৈরি করতে পারে একজন ডক্টর, সেটা কাজ করবে। কিন্তু যখন এই ধরনের ক্রনিক ডিজিজের যেটা হয়, সেটা মায়াজমের অনেক ব্যাপার থাকে, ডক্টর যখন দেখে যে ফেলিওর হচ্ছে, তখন সে এইসব ব্যাকগ্রাউন্ড গুলা চিন্তা করে সেই চিন্তা করে। কিন্তু ক্রনিকের অ্যাকুইটের ক্ষেত্রে তো এই জিনিসগুলো তার আসে না। হ্যাঁ, তো সেই ধরনের জায়গাতে এমন কেন হয় যে আমি 10 জন রোগীকে নিলাম, সেই 10 জন রোগীর মধ্যে আমি হয়তো দেখা যায় 6 জন বা 7 জন বা 5 জন রোগী আমি তাকে খুব দ্রুত আরোগ্য করলাম, 3-4 জনকে আমার দেখা গেছে যে বা 5 জনকে আমার কিছুটা মানে খুব বেগ পাইতে হচ্ছে, যেমন পেশেন্ট, কাশির পেশেন্ট। তো এই ধরনের বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন।
আচ্ছা, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দেখা যায় রোগী আসলে ক্রনিক ডিজিজ নিয়েই বেশিরভাগ হোমিওপ্যাথিতে আসে। অ্যাকিউট ডিজিজ হলে দেখা যায় যে হাতের নাগালে ফার্মেসি থাকে, একটা দুইটা ওষুধ খেলে ঠিক হয়ে যায়। ক্রনিক ডিজিজ নিয়েই মূলত হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়। আর অনেক সিমটমগুলো ক্রনিক ডিজিজে ভুগতে ভুগতে রোগী ওটাকে স্বাভাবিক মনে করে, যে কারণে চিকিৎসকের কাছে ওইটা বলার প্রয়োজনও অনেক সময় মনে করে না। আবার অনেক সিমটমগুলো মানসিক মনস্তরে গিয়ে একীভূত হয়ে যায়। যখন একজন বিশুদ্ধ হোমিওপ্যাথ রোগী পর্যবেক্ষণ করে তার পিকুলিয়ার লক্ষণগুলা বের করে নিয়ে আসে, তখন দেখা যায় অনেক সময় টোটালিটি পাওয়া যায়, অনেক সময় টোটালিটি পাওয়া যায় না। যখন টোটালিটি না পাওয়া যাচ্ছে, তখন যদি আমরা হালকা সিমটমও দেখি এবং মাইন্ড সিমটম যদি আমরা স্পষ্টভাবে কোনো ওষুধের পাই, মাইন্ড সিমটমের হ্রাস বৃদ্ধি সহকারে স্পষ্ট সিমটম পাই, তাহলে আমরা সেই সিমটমটার এগেনস্টে ওষুধ প্রয়োগ করতে পারি, একটা ওষুধ। কিন্তু যদি টোটালিটি পাওয়া যায় যে মাইন্ডের লক্ষণও পেলাম স্পষ্ট সুন্দর হ্রাস বৃদ্ধি সহ, যেটা বনি হোসেন আবিষ্কার করেছেন, যে রোগের হ্রাস বৃদ্ধি কমা বাড়া যে বিষয়টা, এটা সৃষ্টিকর্তা থেকেই প্রদত্ত, যে লক্ষণের হ্রাস এবং বৃদ্ধি কমা বাড়া যে অবস্থাটা, সেটা সেই লক্ষণের পিকুলারিটি বা বৈশিষ্ট্য বা চরিত্রগত বিষয়টাকে প্রাধান্য নির্দেশ করে, যেটা বনি হোসেন আবিষ্কার করেছেন। এবং সেই জন্য মহাত্মা হ্যানিম্যান বনি হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, যেটা হোমিওপ্যাথিতে চমৎকার একটি আবিষ্কার। তারপর আবার রেপার্টরির জনকও এই বনি হোসেন রেপার্টরির প্রথম লেখেন এবং হ্যানিম্যান তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সেই জন্য। তো যাই হোক, যখন আমরা মানসিক সিমটমটাকে স্পষ্ট পাবো, তখন সেই মানসিক সিমটমটাই রোগের টোটালিটি। আর যখন মানসিক সিমটম স্পষ্ট না পাবো, আমার স্যারের নির্দেশ যে মানসিক সিমটম যখন স্পষ্টভাবে পাওয়া যাবে কোনো একটা ওষুধের, তাহলে সেই ওষুধটা তুমি উচ্চ শক্তিতে 1M বা 10M যে কোনো পাওয়ারে প্রয়োগ করতে পারো। কিন্তু যদি মানসিক সিমটম স্পষ্টভাবে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমাকে অ্যাকর্ডিং টু সিমটম যে মেডিসিন আসতেছে, টোটালিটি অফ সিমটম ভিত্তিক, লক্ষণ সমষ্টি ভিত্তিক, অর্থাৎ হাত পায়ের সিমটম, চর্মরোগের সিমটম, টিউমারের সিমটম, তারপর অন্যান্য যে সিমটমগুলো আসছে, সেই সিমটমগুলো সকল কিছু মিলিয়ে রেপার্টরাইজিং করে তারপর যে মেডিসিনটা আসে, সেই মেডিসিনটা আমাদেরকে দিতে হবে। যদি 50 সহস্রতমিক হয় সেটা একরকম, শততমিক হলে সেটা আরেক রকম, এইভাবে দিতে হবে। জি রাজেশ ভাই, আর মায়ের সিমটম নিয়ে শুধু যদি আপনি কোন রোগীর কোনো সিমটম আমি শুনলামই না, না শুনে শুধুমাত্র মাইন্ডের সিমটমটা শুনলাম, এটার এগেনস্টে ওষুধ দিলাম, ওষুধ দিলে কাজ করবেই। হালকা সিমিলিমাম হলে হালকা কাজ করবে, বেশি সিমিলিমাম বলে বেশি কাজ করবে, টোটালিটি হলে টোটালিটি কাজ করবে। অর্থাৎ ঔষধ ভালো জিনিস না, ওষুধ ভালো হচ্ছে রোগীদের জন্য। সিমিলিমাম হলেও কাজ করবে, আর যদি সিমিলিমাম না হয় তাহলে সে লক্ষণ উৎপাদন করবে। সেই উৎপাদিত লক্ষণটা কতদিন দেহের মধ্যে স্টে করবে, সেটা কোনো ব্যক্তি বলতে পারবে না যে এতদিন স্টে করবে। কারণ উচ্চ শক্তির ওষুধ যারা অপহোমিওপ্যাথি করে, তারা সাধারণত উচ্চ শক্তির ওষুধ অতিরিক্ত ঘন ঘন সেবন করায়। 10M 50M CM এই শক্তিগুলা প্রতিদিন, একদিন পর পর, 15 দিন পর পরই প্রয়োগ করতেছে, তাদের অজ্ঞতার কারণে, না জানার কারণে। মহাত্মা হ্যানিম্যান যে 3টা ভুলের কথা বলেছেন, তার মধ্যে এটা একটা, যে মহাত্মা হ্যানিম্যান ওষুধের মাত্রাকে পরীক্ষা নিরীক্ষার পর, যাচাই বাছাইয়ের পর যতটুকু সূক্ষ্ম করেছেন, সেই সূক্ষ্ম শক্তিটাকে খুব হালকা মনে করা, এটা চিকিৎসকের তৃতীয় বড় ভুল, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি। অর্থাৎ ওষুধকে তার যথার্থ সময় পর্যন্ত কাজ করতে দিই না, এটা আমাদের একটা বড় ভুল। সেই জন্য এই ভুলগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আর যখন আমরা মাইন্ড সিমটম স্পষ্টভাবে পাবো, তখন আমরা ওষুধ দিতে পারবো। মহাত্মা হ্যানিম্যান অর্গানের মধ্যে বলেছেন যে ওষুধ সিমিলিমাম হলে, টোটালিটি হলে, টোটালিটি ভিত্তিকই কাজ করবে। ওষুধের কাজই হচ্ছে লক্ষণ উৎপাদন করা, সেটা সুস্থ দেহেই হোক অসুস্থ দেহেই হোক। সুস্থ দেহের মধ্যে কি করবে, আমরা যে হোমিওপ্যাথিক ওষুধ, প্রতিটা ওষুধ প্রুভিং করা, এটা বলি আমাদের প্রত্যেকটা ওষুধ সুস্থ দেহে লক্ষণ উৎপাদন করেছে। কিভাবে সেবন উৎপাদন করেছে, 30 শক্তির ওষুধ ঘন ঘন প্রয়োগ করানো হয়েছে। অর্থাৎ 2 দিন 3 দিন একটানা দিনে 2 বার বা 3 বার করে করে সেবন করানো হয়েছে, বড়ি আকারে দেওয়া হয়েছে। দেওয়ার পর যখন লক্ষণ উৎপাদন করা শুরু হয়েছে, তারপরে ওষুধ সেবন করা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে লক্ষণও দিতে থাকবে। লক্ষণ কতদিন পর্যন্ত দিবে, এটা আমরা কেন্টের রেপার্টরিতে লাস্টের দিকে যে ওষুধের রিলেশন আছে, সেই চ্যাপ্টারের মধ্যে পাবো। সেটার মধ্যে একটা দেওয়া থাকবে মেডিসিনের ডিউরেশন। সেই ডিউরেশনটা যেমন বেলেটোনা 15 দিন থেকে 45 দিন পর্যন্ত বা 30 দিন পর্যন্ত, এই যে ডিউরেশনটা, এই ডিউরেশন পর্যন্ত সে লক্ষণ দিয়েছে।
কিন্তু রোগীতে বেলেডোনা কতদিন পর্যন্ত কাজ করবে সেটা কোনো ডাক্তার অগ্রিম কেউ বলতে পারবে না, এটা অসম্ভব। সালফার 60 দিন পর্যন্ত লক্ষণ দিয়েছে, 60 ডেজ পর্যন্ত যে ডিউরেশনটা দেওয়া আছে ওইটা এতদিন পর্যন্ত সালফার লক্ষণ দিয়েছে। তারপরে ম্যাডোরিনাম এতদিন পর্যন্ত 2 মাস 3 মাস পর্যন্ত লক্ষণ দিয়েছে, অর্থাৎ একবার দুইবার তিনবার সেবনের পরে যে লক্ষণ উৎপাদন শুরু হয়েছে এতদিন পর্যন্ত করেছে। কিন্তু যখন সেই ওষুধটা একবার দুইবার 5 বার 10 বার সেবন করানো হলো, তারপরে যে লক্ষণ সে দিতে থাকবে ওই লক্ষণগুলো নিয়ে আরেক বিশুদ্ধ হোমিওপ্যাথের কাছে গেল, সেই ডাক্তার বুঝতে পারবে যে একে ম্যাডোরিনাম অপব্যবহার করা হয়েছে, একে থোজা মাদারের অপব্যবহার করা হয়েছে, একে এই ওষুধের অপব্যবহার করা হয়েছে। কিন্তু যে গাধাটা দিতেই থাকতেছে সেই গাধাটা তো নিজেও জানে না যে তার ওষুধে লক্ষণ উৎপাদন করতেছে। এই রোগীটাকে ওই যে সিমটমের এগেস্টে দিছিল ওই সিমটমটা চলে গেছে, কিন্তু আদার যে ওই ম্যাডোরিনামের অন্যান্য লক্ষণগুলো উৎপাদন করতেছে সেই গাধা তো এটাও জানে না, কারণ তার তো অর্গানন জানা নাই। অর্গানন জানা থাকলে সে বুঝতে পারতো যে তার ওষুধটা আবার লক্ষণ উৎপাদন করা শুরু করেছে, রোগী তাকে আরো জটিল থেকে জটিলতর করে দিচ্ছে। এটা আমরা তখন বুঝতে পারবো যখন আমাদের অর্গাননের জ্ঞান থাকবে। আশা করি বিষয়টা একটু একটু জি, thank you. খোলাসা হয়েছে। আচ্ছা, আলামিন ভাই মনে হয় কিছু এবং বলতে- এক ডিজিজ নিয়ে সেকেন্ড ক্লাসে একই ডিজিজ নিয়ে আরো কোয়েশ্চেন আছে, করব। জি জি জি, অবশ্যই সামনে আলোচনা আছে আরো। আচ্ছা, আলামিন ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। মোহাম্মদ আলামিন, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি স্যার, বলছিলাম যে আসলে বিশুদ্ধ হোমিওপ্যাথিক এরকম একটা প্ল্যাটফর্ম স্যার অনেকদিন করছি স্যার, অনুযায়ী যে স্যার আমি এখানে ভর্তি করে বা ক্লাস করতে পারে স্যার নিজেকে ভালো গর্বিত মনে করছি স্যার। তো স্যার আমার একটা প্রশ্ন ছিল যে জি। জরুরি ভাবে আপনার পুলিশরা কি ভূমিকা রাখতে পারে স্যার? এটা আমার প্রশ্ন ছিল স্যার। কাইন্ডলি আরেকবার একটু বলুন প্লিজ। হ্যাঁ, বলছিলাম স্যার জরুরি ক্ষেত্রে হোমিও চিকিৎসাটা স্যার কি ভূমিকা রাখতে পারে স্যার? জরুরি ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা ইনশাআল্লাহ খুব সুন্দর ভূমিকা রাখতে পারে। অ্যাপেন্ডিসাইটিস বা অতিরিক্ত রক্তক্ষরণ এই ক্ষেত্রে স্যার। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস যেটা বললেন, অ্যাপেন্ডিক্সের যে ব্যথা হয়ে যায়, ওই ব্যথা পর্যায়ে যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা দেন, ব্যথাটা তাৎক্ষণিক যে কমবে এরকমটি না। তখন অ্যাপেন্ডিক্সে সমস্যা হতে 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 ওইটা একদিন দুই দিনে হয় না। যখন ওইটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন সে ব্যথায় থাকতে পারে না। এই সময় তার যে অ্যাপেন্ডিক্সটা সেটা ছিদ্র হয়ে যেতে পারে, মানে পাতলা হতে হতে ওই জায়গাটা এত এক্সট্রিম পর্যায়ে চলে যায় যে ওই সময় যদি আপনি ওষুধ দেন রোগী ডেথ ফ্যাটাল পর্যায়ে চলে যেতে পারে। এটা কিন্তু অ্যাকিউট ডিজিজ না, এটা ক্রনিক ডিজিজের অ্যাকিউট অবস্থা, অ্যাকিউট কন্ডিশন ক্রনিক ডিজিজের। এটা একদিন দুই দিনে হয় নাই। তার পেটের ডান পাশে তল পেটে ব্যথা হইতে 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 এক্সট্রিম পর্যায়ে চলে গেলে তখন আপনি ওষুধ দিয়ে কোনো লাভ হবে না, কারণ এটা একটা ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজের তরুণ উচ্ছ্বাস, এই অবস্থায় আপনার চিকিৎসা দিলে ততটা রেজাল্ট পাবেন না। যদি অ্যাকিউট ডিজিজ হয় যে পেটে ব্যথা করতেছে হঠাৎ করে, সেটা যদি উত্তেজক খাবারের কারণে হতে পারে, তার অনিয়মের কারণে হতে পারে, তার কোনো আনুষঙ্গিক কারণে, যে কোনো কারণে হইতে পারে। যে অ্যাকিউট ডিজিজটা হঠাৎ বৃষ্টিতে ভিজেছিল বা দেহে কাটা ফুটেছে, জ্বর আসছে, জ্বর নিয়ে আসলো, জ্বরের কথা আপনাকে বলতেছে, কিন্তু দেহের মধ্যে যে পায়ের মধ্যে কাটা ফুটেছে সেই কাটার ব্যথায় যে জ্বর আসছে, যদি কাটার ব্যথার কথা না বলে, কাটার কথা না বলে, তাহলে জ্বরের জন্য আপনি ওষুধ দিয়েও লাভ হবে না। আগে কাটাটার জন্য ওষুধ দিতে হবে বা কাটাটা বের করতে হবে। ঠিক তেমনি রোগীর উদরাময় হয়েছে, ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার জন্য আপনার কাছে আসলো, আপনি ওষুধ দিলে কাজ হবে। কিন্তু যদি দেখা যায় যে ডায়রিয়াটা একটা নির্দিষ্ট খাবার খাওয়ার ফলে হয়েছে, তাহলে ওই খাবার খেয়ে যে সাইড এফেক্ট হলে ওষুধ যেটা, সেই ওষুধ আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে। যে রসালো ফল খেয়ে তার উদরাময় দেখা দিয়েছে, তাহলে তাকে আর্সেনিক দিতে হবে। রোগী আনারস খেয়ে দুধ খেয়েছিল বা দুধ খেয়ে আনারস খেয়েছিল, তারপর তার উদরাময় হয়েছে, তাহলে তাকে পডোফেলাম দিতে হবে। রোগী এরকম পেট ফেঁপে আছে, সমস্ত পেটে গ্যাস, রোগীর যা খাচ্ছে খাদ্য অবস্থা আস্ত অবস্থায় যাইতেছে, তাহলে তাকে চায়না দিতে হবে। এইরকম নির্দিষ্ট যে একটা কারণে আরেকটা কারণ সংঘটিত হয়েছে, সেই কারণটা আগের যে কারণে হইলো সেই কারণটা আগে আপনাকে জানতে হবে। রোগীর জ্বর আসছে, বাচ্চা রোগী জ্বর আসছে, এখন জ্বরের জন্য আপনি ওষুধ দিচ্ছেন, কিন্তু পরের দিন আসে জ্বর আর সারে না,
তারপর আপনি জিজ্ঞেস করলেন যে ও কি কোনো ভয় টয় পেয়েছিল কিনা, যে হ্যাঁ ও তো অমুক জায়গায় খেলতে গেছিল, একটা ভৌতিক ব্যাপারে ও ভয় পেয়ে চিৎকার করে কান্না করে উঠছিল, কিন্তু আপনি এখন রেট দেন, দেখবেন চমৎকার রেজাল্ট। আসলে রোগের মূল কারণটা আমাদের জানতে হবে, বা উত্তেজক কারণ, উদ্দীপক কারণ, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো জেনে যখন আমরা অ্যাকিউট ডিজিজের চিকিৎসা দিব, তখন দেখা যাবে যে আপনি চমৎকার রেজাল্ট পাবেন। বিষয়টা ক্লিয়ার হয়েছে? স্যার হচ্ছে স্যার আরেকটু স্যার প্রশ্ন ছিল স্যার জি বলুন। স্যার ধরেন যে একটা রোগী চেম্বারে আসলো স্যার, আপনার হলো অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে স্যার, এই ক্ষেত্রে স্যার ম্যানেজমেন্টে স্যার আপনার হলো কিভাবে আপনার হলো এটা কি আপনার কি করবো স্যার তখন? আপনার তখন তো লক্ষণ নেওয়ার বা ইয়া নেওয়ার তো অবস্থা থাকে না স্যার। আপনার মাথা শান্ত রেখে চিকিৎসককে এক্ষেত্রে কি বলেন স্যার? চিকিৎসককে সবসময় উপস্থিত বুদ্ধি মাথায় রাখতে হবে। অর্থাৎ এই মুহূর্তে এই রোগীর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কি করণীয়, এটা মাথায় রাখতে হবে। রোগীর ব্লিডিং হচ্ছে, একটা দোষ কি, যত দোষ নন্দ ঘোষ। এখন আমরা হচ্ছে হোমিওপ্যাথ, আমাদের চেম্বারে যদি ফ্যাটাল একটা রোগী এসে আমাদের চেম্বারে ডেথ হলো, তখন আপনি ওষুধ দেন নাই, তারপরে বলবে যে ওই যে হোমিওপ্যাথিক চেম্বারে গেছে বলে রোগী ডেথ। এই জন্য যে এইরকম কেসগুলো যদি দেখেন যে ফ্যাটাল পর্যায়ে চলে যেতে পারে, আপনি একটা ওষুধ নির্বাচন করতে হিমশিম খেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রেফার করে দিবেন। সেটা ভালো কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে হতে পারে, অথবা যদি আপনি অ্যালোপ্যাথির কাছে দেন সেটাও দিতে পারেন। অর্থাৎ রোগীর জীবনটাকে আগে প্রাধান্য দিতে হবে। হ্যানিম্যান তার অর্গাননেও এই কথাটা বলেছেন, যখন আপনি দেখেন যে ভাইটাল ফোর্স সিমটম দিতে পারতেছে না, সিমটম দিতে অক্ষম, তখন তো চিকিৎসকের কিছুই করার নেই। ডাক্তার কেন বলেছেন হোমিওপ্যাথিক ডাক্তার তখনই খুব অসহায় যখন রোগে ওষুধ প্রয়োগ করার মতো কোনো সিমটম খুঁজে না পান। আমরা যদি সিমটম না পাই, রোগী কোনো সিমটম দিতে পারতেছে না, সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নাই, আমাদের হাত পা বাঁধা। কারণ আমাদের চিকিৎসা প্যাথি পদ্ধতিই হচ্ছে লক্ষণ ভিত্তিক। রোগীর লক্ষণ আমি দেখতেছি, অথবা রোগীর আত্মীয় স্বজন বলতেছে যে হ্যাঁ রোগীর খিচুড়ি হচ্ছে, রোগী কিছুই বলতে পারতেছে না, বা রোগী ফেইন্ট হয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, রোগী কিছুই বলতে পারতেছে না, তাহলে রোগীর সাথে যে ছিল, যে শুরু থেকে দেখতেছে, সে তো বলতে পারবে। বা রোগীর আত্মীয় স্বজন যে আছে সে তো বলতে পারবে। রোগী মানসিক রোগী, সে তো বলতে পারতেছে না, তার পরিবারের যে সদস্য তারা তো বলতে পারবে। তাহলে তারা বলবে ওই রোগে আক্রান্ত হওয়ার পূর্বের অবস্থাটা, যে আক্রান্ত হওয়ার আগে সে খালি উপর দিকে তাকিয়ে ভয় ভয় পাচ্ছিল, এরকম হলে একরকম মেডিসিন। রোগী ওই রকম হওয়ার আগে সে দাঁত কিরমির করতেছিল, বা রোগী অজ্ঞান হওয়ার আগে এই ফুলের ঘ্রাণটা নিয়েছিল, বা রোগী অজ্ঞান হওয়ার আগে ভয় পেয়েছিল, বা এই ধরনের একটা কারণ ছিল, সেই কারণের জন্য সে অজ্ঞান হয়েছে, ও কথা বলতে পারতেছে না, মানসিক অসুস্থ হয়ে গেছে, বা প্রেমে আঘাত পেয়েছে, তারপর সে উন্মাদের দিকে চলে গেছে। যে কোনো একটা কারণেই আরেকটা কারণ সংঘটিত হয়, এটা কার্য কারণ সম্পর্ক। এই সম্পর্কটা জানতে হবে চিকিৎসকের। যদি জানতে পারেন তাহলে আপনি একটা ওষুধ নির্বাচন করাটা অনেক সহজ হবে, এবং ওষুধ প্রয়োগ করে দেখবেন চমৎকার রেজাল্ট। সেই জন্য আমাদেরকে উপস্থিত বুদ্ধি মাথায় রাখতে হবে যে আমার এই চেম্বারে যে রোগীটা আসলো, যে হ্যামারেজটা হচ্ছে, এই হ্যামারেজটা কি ওষুধ দ্বারা এখনই বন্ধ করা সম্ভব কিনা, নাক থেকে ব্লিডিং হচ্ছে, বা রোগীর এডমিনিস্ট্রেশন চলমান আছে, বন্ধ হচ্ছে না। যখন হ্যামারেজ হচ্ছে, রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতায় রোগী ফ্যাটাল পর্যায়ে চলে যেতে পারে। সেই জন্য সেই দায়ভারটা কিন্তু আপনার উপরে আসবে। আর যখন সেই অবস্থাটায় যদি কোনো সিমটম না পান, তাহলে তাকে হসপিটালাইজড করতে হবে। হসপিটালাইজ করলে তারপরে তাদের এখানে যদি কোনো রোগী ডেথ হয়ে যায়, কোনো দায়ভার নাই। হ্যাঁ, আর হোমিওপ্যাথিক চেম্বারে যদি ডেথ হয়, তাহলে কিন্তু আপনার উপরে সেই দায়টা আসবে। এই জন্য আপনাকে উপস্থিত বুদ্ধি মাথায় রাখতে হবে যে এই অবস্থায় আমার কি করণীয়। যদি লক্ষণ পান ওষুধ দিবেন, লক্ষণ না পাইলে তাকে রেফার করে দিবেন। জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? রাজেশ ভাই কিছু বলবেন? এখানে যদি অ্যাড করি তাহলে বলার এটাই হয় যে একটা ইমার্জেন্সি রোগী হয়তো নরমালি হাসপাতালে চলে আসলো, তার হয়তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হয়তো বা বিভিন্ন রকমের ঝামেলা হয়েছে। ওই ধরনের রোগীদের তো পিকুলিয়ার অনেক কিছু তাকে বোঝা যায় না। তো ওই রোগীটাকে আসলে মানে ইমার্জেন্সি হোমিওপ্যাথিতে আসলে চিকিৎসাটা অত বেশি নাই। যেমন আমার এখন ঘুমাইতে হবে, আমার এখন ব্লিডিং বন্ধ করতে হবে, আমার এখন এই কাজটা করতে হবে, ইনস্ট্যান্ট যে জিনিসটা, সেটা মনে হয় হোমিওপ্যাথিতে অত ভালো ওইভাবে নাই। তবে হোমিওপ্যাথির মানে ক্রেডিটটা মনে হয় ক্রনিক ডিজিজ গুলাতে, যেই ডিজিজ গুলো আবার অ্যালোপ্যাথি যেটাতে সলভ করতে পারে না। দেখেন,
নাকি ভাই? এই যে প্রেশার স্ট্রোক করলো, আপনি সাথে সাথে ল্যাকেসিস দেন। ল্যাকেসিস দিলে তার যে সাইডটা প্যারালাইজড হয়ে গেছে সেই প্যারালাইজড সাইডটা দ্রুত আরোগ্যের দিকে চলে যাবে স্ট্রোক করার সাথে সাথে। তারপরে মনে করেন যে তার হৃৎপিণ্ডে কার্ডিয়াক অ্যারেস্ট এইরকম হয়, মাঝে মধ্যেই হচ্ছে, বা কোলেস্টেরল জমে আছে, তাহলে তাকে আপনি ক্র্যাটিকাস দেন। ক্র্যাটিকাস হৃৎপিণ্ডের উপরে খুব চমৎকার কাজ করে। ক্র্যাটিকাস যে আবিষ্কার করেছে তিনি বলেছে ওষুধের এটা প্রুভিং এর দরকার নাই, আগে তুমি ব্যবহার করে রোগীতে সুস্থতা অর্জন করো, তারপরে পরে এটা প্রুভিং করো। এইভাবে এই মেডিসিন চলে আসছে। তারপরে দেখা যায় যে এইরকম বিভিন্ন ওষুধ রয়েছে যেগুলো চমৎকার রেজাল্ট, তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়। যেমন হ্যামারেজ হচ্ছে, মহিলাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হচ্ছে না, আপনি তাকে ফেরামফস দেন, দেখবেন যে দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে তাকে অ্যাকর্ডিং টু সিমটম ওষুধ দেন, ইনশাল্লাহ কাজ করবে। এরকম এইরকম যে ম্যানেজমেন্টগুলা, এগুলা এটা আসলে আমার উস্তাদের থেকে পাওয়া। আমার 2008 সাল থেকে আমার উস্তাদের সাথে আছে এবং অনেক দেখেছি যে রুগী তীব্র ব্যথায়, পেটের যন্ত্রণায় আসছে, কান্না করতে করতে ভ্যানে করে শোয়ায় নিয়ে আসছে, আয়না নিয়ে চেম্বারে বসাইছে, মুখাটা খুলে এক মুখ একটু কয়েকটা দানা জিব্বার মধ্যে দিছে, রুগী সুস্থভাবে সুন্দরভাবে বসে আছে, কোনো ব্যথা কিচ্ছু নাই। হোমিওপ্যাথিক ওষুধ এইরকম, আপনি যখন লক্ষণ পাবেন স্পষ্ট, ওষুধটা খালি জিহ্বায় দিবেন, দিতে দেরি হবে, দিয়ে বোতলের মুখাটাও আটকাইতে পারবেন না, দেখবেন যে রোগীর মধ্যে চমৎকার কাজ করেছে। এইরকম হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটা এরকম, আপনাকে প্রতিটা পদক্ষেপেই অবাক হইতে হবে। মাতা হ্যানিম্যান যে লেজারেটিকে বলেছেন যে হোমিওপ্যাথিক আরোগ্য কলাই কেবল যেন ম্যাজিকের মতো সকল প্রাকৃতিক ব্যাধিসমূহ নির্মূলভাবে আরোগ্য করতে পারে যদি জীবনী শক্তি মোটামুটিভাবে ভালো থাকে, এবং যে দেহের মধ্যে যে সিমটমগুলো সেগুলো যদি অপচিকিৎসা করে অপসারিত না করা হয়ে থাকে। অর্থাৎ টিউমার হয়েছে কেটে ফেলে নাই, পলিপাস হয়েছে কেটে ফেলে নাই, পাইলস হয়েছে কাটেনি, আচিল হয়েছে কাটেনি, অর্থাৎ বাহ্যিক সিমটমগুলো ধ্বংস করা হয়নি, তাহলে এই রোগীটাকে জীবনী শক্তি ভালো থাকলে, মোটামুটি ভালো থাকলে ইনশাল্লাহ সুস্থতায় নিয়ে যেতে পারে। জি জি ঠিক আছে, জি ভাই। আচ্ছা স্যার আমার একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। প্রশ্নটা হলো স্যার, ওই যে আমার মনে হইলো স্যার হয়েছে স্যার, এই যে ম্যাচটা হয়েছে স্যার, আমি চাইতেছি স্যার যে লেজার দিয়ে এগুলো রিমুভ করার জন্য। স্যার আমার কি কোনো ক্ষতি হবে স্যার? অবশ্যই ক্ষতি হবে, আপনি নিশ্চিত থাকেন ক্ষতি হবে, এবং পরবর্তীতে ম্যাচটা আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে। ভয়ঙ্কর বাড়বে, ভয়ঙ্কর লেভেলে, এটা ভুলেও করেন না। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আব্দুর রহিম ভাই যে বিভিন্ন রকমের এই যে আধুনিক বিজ্ঞাপন আছে সেগুলো তো biased হয়ে যাচ্ছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি 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 রব্বানী ভাই একটু শেয়ার করি। আমি একটা হসপিটালে আছি, কলোরেক্টাল হসপিটালে। সো আমরা প্রায় যেটা ফেস করি সেটা হচ্ছে আমাদের এখানে কলনের চিকিৎসা করা হয়। তো কলনের যেহেতু চিকিৎসা করা হয়, আমরা বেসিক্যালি কি মলদারে কোনো প্রবলেম হলে বা রেকটামসে কোনো প্রবলেম হলে আমরা বলি পাইলস, সেইগুলোই হয়েছে। জি তো এখানে ঢোকার পরে আমি দেখলাম যে হিউজ পরিমাণে কত রোগ সেটা। তো এখন আপনি জানেন যে এই ধরনের কলন সার্জন যারা থাকে তাদের আসলে চিকিৎসার লিমিটেশন হচ্ছে সার্জারি করা, সোজা হিসাব, এর বাইরে কোনো কথা নেই। রোগী যখন আসে, রোগী অনেক সময় আমি দেখি যে দেখানোর পরে সে তার মধ্যে একটা থাকে যে সে ওষুধ খাবে, তারপরে ওই ওষুধেই মনে হয় সার্বিকভাবে সে ভালো থাকবে। কিন্তু এখানে আসলে এলোপ্যাথিতে ওই সিস্টেমটা না, এই কারণে কারণ আপনি একটা ওষুধ তো দীর্ঘদিন চালাইতে পারবেন না, ওইটা আপনার শরীরের মধ্যে একটা ইম্প্যাক্ট করবে। আমরা ওই যে ব্লিডিং এর জন্য ডায়াজমিন এবং হেসপিরিডনের একটা কম্বিনেশন একটা মেডিসিন যেটা ব্লিডিংটা কমায় দেয়, আর একটা হচ্ছে ওটাকে আপনার ট্রানএক্সামিক অ্যাসিড দেয় যেটা খুব দ্রুত ব্লিডিং কে, যে প্রচন্ড ব্লিডিং হয়েছে ওটাও কমায় দেয়। কিন্তু এই ধরনের ওষুধগুলো যখন কন্টিনিউয়াস বডিতে যায় তখন আর বডির মধ্যে সেই ধরনের ওই রেস্ট্রিকশনটা থাকে না। তো ওই জায়গাতে আমরা দেখি প্রায় রোগীরা দুই তিনটা জিনিস নিয়ে এই তাদের অভিব্যক্তি প্রকাশ করে। সেটা হচ্ছে অপারেশন করতে গেলে তার একটা রিকমান্ড থাকে যে আমি লেজার অপারেশন করব। রোগীর একটা বেসিস দেয় যে লেজার অপারেশনটা তার জন্য খুব ভালো হবে, ভালো হবে, কিন্তু আলটিমেটলি লেজার বলতে যখন যখন ফিস্টুলা রোগী নিয়ে আসে, এবং আমরা প্রায় পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সার্জারি করি পার ডে।
যে ও যখন সেই রোগী ফিস্টুলা রোগী আসে যে তার কয়েকটা নালী হয়ে গেছে, কমপ্লেক্স ফিস্টুলা নিয়ে আসছে, এবং সে যখন আমাদের বলতেছে যে লেজারে, তো ওই রোগীটা যদি কোথাও লেজার অপারেশন করে আলটিমেটলি ফিস্টুলা কিন্তু তার ব্যাক করে, কারণ এটা একটা ট্র্যাক থাকে, নালী থাকে, এই হ্যাঁ, নালীটা কিন্তু বারবার হইতেই থাকে। হইতেই থাকে। এখন অনেক সময় রোগীর অনেক সময় মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যে রোগী আরেক জায়গায় অপারেশন করছে লেজার বইলা, তো সেই রোগী খুব ডিটারমাইন্ড যে না ওইটাই মনে হয় আমার জন্য সবথেকে ভালো হবে, কিন্তু ওইখানে অপারেশন করাইয়া সেই রোগীও কিন্তু আমাদের কাছে যখন আসে তখন আমরা দেখি যে আসলে এই রোগী আসলে আনফিট, মানে রোগী টোটালি ভালো না, তার ড্রেনেজটা ওই যে অ্যান্টিবায়োটিক যতদিন চলে লাইন আপটা মানে যে ট্র্যাকটা আছে ট্র্যাকটা শুকায় যায়, পুষ্টিজ বন্ধ হয়ে যায়, আবার যখন ওই অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট তখন আবার দেখা গেছে যে এই ধরনের ব্যাপারগুলো হয়। রোগীর মধ্যে এই যে ফেটটা যে আমি লেজার করলেই মনে হয় ঠিক হবো, তখন আমরা রোগীদের সাথে কথা বলি এবং বলি আসলে আপনার তো ভালো চিকিৎসা দরকার, সার্জারি দরকার, যদি আপনার সার্জিক্যাল কেসই হয়ে থাকে তাহলে আপনি সার্জিক্যাল কেসটা আপনি ডক্টরের হাতে ছেড়ে দেন, ডক্টর যেটা ডিসাইড করবে সেইভাবেই তার সার্জারিটা করবে। কারণ ওই যে হয় না যে লেজার আসলে আর আরেকটা জিনিস আমি ইদানিং দেখতেছি রোগীদের মধ্যে প্রচুর বেশি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা প্রবণতা। আমরা সার্জারি করার পর 1.5 থেকে 2 মাস রোগীকে অবজারভেশন রাখি, একটা ড্রেসিং এর মধ্যে রাখি, যাতে ওই সময় রোগীর অনেকগুলো কমপ্লিকেশন থাকে, যে রোগীর হয়তো রক্ত যায়, ব্লিডিং হয়, হিলিং হয়, এগুলো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু রোগী যখন সার্জারি করে তখন ভয় পেয়ে যায়। তো এই জিনিসগুলা দেখি, এবং আমি কিন্তু আমার হাসপাতালে অনেক ডক্টর আসে হোমিও, আমাদের আচ্ছা। প্রফেশন লিখতে হয় রোগীদের হিস্ট্রির সময়, তো ওনাদের সাথে অনেক বড় বড় ডক্টর আসছে, তো ওনাদের সাথে আমি যখন হোমিও ডক্টর দেখি তখন ওনাদের সাথে কিন্তু আমি পার্সোনালি কথা বলি যে কি ব্যাপার, আপনি কি চিকিৎসা আগে করছেন কিনা, তো অনেকে আছে যে হ্যাঁ চিকিৎসা করছি, বাট হচ্ছে আর কোনো ভাবে ওইটা আসলে প্রবলেমটা সলভ হচ্ছে না। তো আলটিমেটলি বোঝা যায় যে না কিছু কিছু চিকিৎসা তো আমরা অনেক সময় যখন এটাকে হ্যান্ডেল করতে পারি না, তখন ওইটা কিন্তু আমরা রেফারও করি না কোনো ডক্টরের কাছে, ওইটা নিয়ে দিনের পর দিন, এমন আমি রোগী পাইছি 5 বছর ধরে সে চিকিৎসা করতেছে এবং 5 বছর ধরে সে কোনো ইমপ্রুভ না, একটা দীর্ঘ কষ্টের মধ্য দিয়ে সে দিন পার করতেছে, এবং আলটিমেটলি কেউ কিন্তু খুব সুখে সার্জারিতে আসে না, না। সার্জারিটা যখন সে আর একদম নিরুপায় হয়ে যায় তখন সে সার্জারিতে আসে, এবং সার্জারিতে আসার পরে তার কিন্তু কিছু কলোরেক্টাল ড্যামেজ হয়, যারা হ্যাঁ, সার্জারি করে আপনি ওনাদের জিজ্ঞেস করবেন, উনি বাথরুম ধরে রাখার যে একটা আমাদের একটা যে সংকোচন আমরা যেটা প্রসারণটা নষ্ট splinter হয়ে বলি, যায়, হ্যাঁ ইলাস্টিসিটি চলে যায়। এক্সট্রা, হ্যাঁ ইলাস্টিসিটি, যেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল স্প্রিন্টার থাকে, হুম, আমরা যখন লেজারে করি, লেজারে করার পর আমরা কিন্তু স্প্রিন্টার গুলো কিন্তু হ্যামারেজ হয়, জি, তো সে বাথরুমটাকে কিন্তু ওইভাবে ধরে রাখতে পারে ধরে না, রাখতে আরো অনেক পারবে না। ধরনের কমপ্লিকেশন গুলো আছে। তো এই ধরনের জিনিসগুলো যখন রোগী সার্জারি করে, সার্জারি করার পরে যখন রোগী এই কমপ্লেইন গুলা বলে যে আমার তো সেই সমস্যা হচ্ছে, তখন আমরা রোগী এভাবেই বলি যে দেখেন আপনি তো একটা সার্জারি করছেন, সার্জারি করলেই যে একদম মানে 100% আপনি ঠিক থাকবেন এরকম না, তবে আপনি আগের থেকে ভালো থাকবেন, জি, এবং রোগী আগের থেকে ভালো থাকে এবং রোগী ঠিক থাকে। আমি আসলে সার্জারিতে কখনো পক্ষপাতী না, কিন্তু বাট আমি দেখছি যে অনেক ডিফিকাল্ট রোগী যাদের আসলে সার্জিক্যাল কেস, যেটা আসলে হোমিও ডাক্তাররা ধরে রাখে, যেমন রেক্টাল সেইসব রোগীগুলোকে শুধু শুধু ধরে রাখে, এগুলা যদি সার্জারিক্যালি ভাবে দিয়ে দেয়, এই রোগীগুলার যে কষ্ট যেটা থাকে সেটা কিন্তু হয়। আরেকটা জিনিস বলি ভাই, অনেক লম্বা ডায়লগ হয়ে যাচ্ছে, আমি যে হুম। বুঝতেছি এটা খারাপ, আমার মনে হয় এই এক্সপেরিয়েন্স গুলা না, না, আমরা তো দরকার জানিনি, আছে। আমার যারা হোমিও ডক্টর আছে তারা হয়তো জানবে, সেটা হচ্ছে হলো গিয়া রোগীর যখন একটা ডক্টরের কাছে যায়, হোমিও ডক্টরের কাছে, সে যখন বলে ব্লিডিং, আমার ব্লিডিং হচ্ছে, তখন ওই ডক্টর ধরেই না এটা পাইলসের থেকে ব্লিডিং, অথচ এই ব্লিডিং এর কিন্তু অনেকগুলা সোর্স থাকে, হ্যাঁ, অনেক। ব্লিডিং পাইলস থেকে হইতে পারে, আমরা পাইলস আবার কয়েক ভাগে ভাগ করি, হেমোরয়েডটাকে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, আবার এইটা ভেতরে টিউমার পলিপ থেকে হইতে পারে, আবার অনেক সময় আলসারেটিভ কোলাইটিস বা ক্রোন ডিজিজের থেকে ব্লিডিং হয়, জি, আবার অনেক সময় মানুষের অ্যানাল ফিশার থাকে, যেটা কনস্টিপেশন, প্রচন্ড কনস্টিপেশন, জি, তখন সে যখন বাথরুমে ফোর্স করে তখন তার ওই ফেটে যায়। মলটা ছিঁড়ে যায়, সেখান থেকে ব্লিডিং হয়। হুম, আবার অনেক সময় টিউমার ম্যাচিউরড হয়ে ম্যালিগন্যান্সির দিকে যখন চলে যায়, সেইখান থেকেও ব্লিডিং হয়। তার মানে আমার তখন জানতে হবে যে ব্লিডিংটা কোন সোর্স থেকে হচ্ছে। এখন আমি মনে করেন প্রথমে হয়তো রোগীকে প্রথমেই অনেক কিছু টেস্ট মেস্টে পাঠাইলাম না, প্রথমে আমি আমার ধারণা এবং লক্ষণ ভিত্তিক চিকিৎসা 2-3 মাস করলাম। এটা আমি যখন দেখতেছি যে না তার ব্লিডিং এর যে ধরন বা রকম সকম সেটা একটু অ্যাবনর্মাল, তখন কিন্তু ভাই টেস্ট একটা ব্যাপার থাকে, আসলে ভেতরে কি এমন কিছু হয়ে যাচ্ছে কিনা যেটা আমি পরে আর কোনো রিকভারি, তখন ওই রোগী যখন আমাদের কাছে আসে, আমরা যখন তাকে কলোনোস্কোপি বা ডায়াগনোসিস করে দিকে ভেতরে টিউমার এবং তাও থার্ড স্টেজ, তখন বলেন তার হোমিওপ্যাথির কতটুকু ফেট থাকবে।
জি। এইসব জিনিসগুলো কিন্তু আমি আমি দেখি। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। এই জন্য শেয়ার করলাম আর কি। না, না, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ভালো লাগলো আলোচনা। আচ্ছা, অনেক কোয়েশ্চেন আছে। নেক্সট জি, ক্লাসে আরো কোয়েশ্চেন করব। জি। অনেক বিরক্ত করব। না, কারণ ঠিক আপনি আছে। কিন্তু উস্তাদ পাইছেন, আমরা কিন্তু আমাদের কিন্তু উস্তাদ নাই। ফ্যামিলি তো হোমিওপ্যাথি ডাক্তার কেউ নাই। নিজেই আসলে পড়াশোনার মানে আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, সো হ্যাঁ, আমার নিজের একটা ভালো লাগার উপলব্ধি থাকে এই জায়গাতে আসা, এবং আমি দেখছি যে আমার মার আচ্ছা, একটা চিকিৎসা ম্যাজিক্যালি সেটা কিউর করছে। তারপর আচ্ছা। থেকে হোমিওর প্রতি ইন্টারেস্ট। আমি যখন দেখি যে বাংলাদেশের মধ্যে যারা আসলে পিওর হোমিওপ্যাথি নিয়ে কথা বলে বা এই, কারণ আমরা তো সবার কাছ থেকে আসলে শিখতে পারি না, সেই ক্ষেত্রে আপনাকে আমি যখন দেখছি, সো এই জন্য খুবই ইন্টারেস্টেড। আমরা ভালো কিছু শিখবো, অনেক কোয়েশ্চেন করব, অনেক বিরক্ত করব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই দাদা। ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আজকে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 10টা 12 বেজে গিয়েছে। তো আর কারো কোনো কথা বা কোনো পরামর্শ আছে? যদি না থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আর ইনশাআল্লাহ এই কোর্সেও 32 থেকে 33টার মতো ক্লাস হবে। ক্লাসের ভিডিওগুলো সবাই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ক্লাস টাইম এবং ক্লাসের নির্দিষ্ট বার হয়তো বা সোমবার, বুধবার বা সোমবার, বৃহস্পতিবার এরকম বারটা নির্দিষ্ট করা হবে। যেহেতু আজকে 33টা বা 32টা ক্লাসের একটা ক্লাস গেল, এরপরে যেদিনই হবে সেটা সেকেন্ড ক্লাস হবে ইনশাআল্লাহ, দ্বিতীয় ক্লাস হবে। দ্বিতীয় ক্লাসে আমরা ইনশাআল্লাহ জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। জি, পিঙ্কি ম্যাডাম কিছু বলতে যাচ্ছেন? স্যার, সোমবার আর বুধবার এই দুইটা দিন একটু আহ, না হলেই ভালো হয়, কারণ এই দুইটা দিন আমার আবার ক্লাস আছে। শনিবার রবিবার আরো কয়েকজনের ক্লাস। আচ্ছা, ঠিক আছে, আমি গ্রুপে দিব। দেওয়ার পরে যে যে 2টা বার ভোটের মধ্যে বেশি নির্বাচিত হবে সেই 2বারে ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। স্যার, এই দিকটা বিবেচনা করবেন, যেহেতু সামনে পরীক্ষা, আমরা যারা স্টুডেন্ট ওই দিকটা জি, একটু বিবেচনা পরীক্ষার করবেন। মধ্যে বন্ধ রাখবো, পরীক্ষার মধ্যে ক্লাস রাখবো না ইনশাআল্লাহ। পরীক্ষা তো 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মেবি, তাই না? জি স্যার। এর 2-3 দিন আগে থেকে ক্লাস অফ রাখবো। আমাদের ক্লাস যেহেতু নির্দিষ্ট করা থাকবে যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এইভাবে ক্লাস নিব, তাহলে আমাদের 4 মাসের জায়গায় যদি 5 মাসও লাগে তাও কোনো সমস্যা নেই। বা এর গ্যাপের মধ্যে যদি গ্যাপ যে ক্লাসটা সেটা নিয়ে নিতে পারি তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি, সবার মতামতের ভিত্তিতেই। আর আমি এই 8 তারিখ থেকে। স্যার, আরেকটা চাওয়া আছে আপনার কাছে। জি, স্যার, আমাদের অর্গাননের সবকটা সূত্র আপনি কমপ্লিট করবেন। এটা পড়বো, এটা ইনশাল্লাহ। প্রয়োজনে আরেকটা মাস আমরা বাড়তে চাই, তারপরে চেষ্টা করবেন একটু আমাদের সম্পূর্ণ অর্গাননটা শেষ করার। সেটা। রব্বানী ভাই, এটা আমারও চাওয়া, জি, এটা আমারও চাওয়া, আপনিই পড়াবেন এটা। আচ্ছা, আমরা যেহেতু আগের ব্যাচে 104 পর্যন্ত পড়ানো হয়েছে, 105 থেকে যে 291 পর্যন্ত এটাও পড়বো। আমাদের যখন এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে, যারা যে দ্বিতীয় ব্যাচে আছে তাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন 2 ব্যাচ একত্র করে আমরা সেই কোর্সটা শুরু করবো ইনশাআল্লাহ। সেটাতে ক্রনিক ডিজিজ থাকবে, ম্যাট্রামেডিকা থাকবে, ম্যাট্রামেডিকার যে পলিওক্রিস্ট মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো নিয়েও আলোচনা থাকবে ইনশাআল্লাহ। এটা পরবর্তীতে। এইটা আমরা আগে আবার অর্গান রিভাইজ, যারা পুরাতন আছেন যদি কেউ, যারা যারা আছেন তাদের আরেকবার রিভাইজ হলো, আমাদের মনের মধ্যে আরো গেড়ে বসবে অর্গাননটা, আমরা আরেকটু বেশি বুঝতে পারবো। আগে যতটুকু বুঝতে পেরেছি তার চাইতে আরেকটু বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এই প্রত্যাশায় আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার অনেক সুন্দর করে বক্তব্য রেখেছেন। আসলে ম্যাটেরিয়া ছাড়া যেমন মেডিসিন সিলেকশন করা যায় না, ঠিক তেমনি অর্গানন ছাড়াও পিওর হোমিওপ্যাথ হওয়া যায় না। স্যারের সবগুলি কথাতে মানে অন্তত এই কথাটাই আমি বুঝতে পারছি, এবং প্রত্যেকটা স্যারের ভাষণে এই কথাটাই বারবার বেশি এসেছে। তো আমরা স্যারের কাছ থেকে প্রতিদিন এই যে ক্লাসের পরিপ্রেক্ষিতে সুন্দর সুন্দর আলোচনা, বক্তব্য এবং মতামত শুনবো। তারপরে পরিপ্রেক্ষিতে আমি ক্লাসটা আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। পরবর্তী ক্লাসে একই সময় আমরা আবার একসাথে হব সে প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।